Hello students, আমি ছন্দক স্যার, I am ছন্দক স্যার। 18 ইয়ার এক্সপিরিয়েন্স নিট আইআইটি কোচিংয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং আছি। আমি দিল্লি এবং কোটাতে অনেকদিন পড়িয়েছি এবং 30,000-এর উপর ডক্টর এবং 200+ আইআইটিয়ান আমার হাত দিয়ে বেরিয়ে গেছে। আমি তোদের আজকে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটার সম্বন্ধে আমি কিছু একটু ডিটেল ডিসকাস করতে চাই, যেটা তোদের নিট এবং জেইর জন্য প্রচণ্ড ভাইটাল চ্যাপ্টার একটা। দেখ, আমি এই লেকচার প্ল্যানে দুটো পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং পার্ট, যেখানে কিছু অ্যাপ্লিকেশনস, কিছু ডিটেলে আমি যাব চ্যাপ্টারটার সম্বন্ধে। আর একটা হচ্ছে এমসিকিউ সলভিং পার্ট, ওখানে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভিং করাবো। তার সঙ্গে পাশাপাশি আমি এমসিকিউ সলভিং এর যে ট্রিক অ্যান্ড টেকনিক সেটা আমি বলবো। ওকে, নে স্টার্ট করছি আমি। দেখ, তোরা সবাই জানিস যে ওয়ার্ক একটা ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো আমরা কি করে ক্যালকুলেট করি না, ওয়ার্ক ইকুয়ালটা আমরা লিখতে পারি, ওয়ার্ক ইকুয়ালটা আমি লিখতে পারি F dot S, where F is the applied force and S is the displacement of the body. or আমরা লিখতে পারি Fs cos of theta, যেখানে দেখতেই পাচ্ছিস যে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এখানে দেখ ডায়াগ্রামে মার্ক করা আছে অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এবারে দেখ কন্ডিশন নাম্বার 1, if theta equal to 0 degree, then work done equal to আমি কি পাচ্ছি রে, F into S. That is called the positive work done. That means when the applied force and displacement are in the same direction, that is called the positive work done. তাহলে দেখ থিটার রেঞ্জটা আমরা কি পাচ্ছি না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বাট লেস দ্যান 90 ডিগ্রি, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ক্লিয়ার? সেকেন্ড থিং, নাম্বার 2, the condition number 2, if theta equal to 90 degree, then work done equal to 0. This force is called the no work force. তোরা জানিস, ধর আমি এই পেনটাকে এরকমভাবে তুললাম, তুলে আমি মুভমেন্ট ঘটাচ্ছি হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড। আমি কিন্তু ওয়ার্ক ডান করছি, কেন? অ্যাপ্লাইড ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্টও সেম দিকে, দ্যাট ইজ দ্য পজিটিভ ওয়ার্ক ডান বাই মি। কিন্তু উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স অর ফিল্ড ইট ইজ 0। কেন না, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টের দিকে কাজ করছে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 90 ডিগ্রি। তার মানে দেখ ডিসপ্লেসমেন্ট এদিকে কাজ করছিল, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 90 ডিগ্রি, তাই কিন্তু ওয়ার্ক ডানটা দেখ 0। ক্লিয়ার? নাম্বার 3, if theta equal to 180 degree, then work done equal to আমি লিখতে পারি minus of Fs, that is called the negative work done. Minus of Fs, that is called the negative work done. তার মানে applied force and displacement are in the opposite direction, that is called the negative work done. তাহলে এখানে দেখতে পাচ্ছিস নেগেটিভ ওয়ার্ক ডানটা কখন হবে না, রেঞ্জটা আমি যদি বলি থিটা গ্রেটার দ্যান 90 and less than equal to 180 degree, that is the negative work done. যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ এক্সাম্পল দিতে তোদের ক্লিয়ার হয়ে যাবে অনেকটা, ভালো করে শোন। সাপোজ এ ব্লক ইজ মুভিং ডাউনওয়ার্ড, সাপোজ এ ব্লক ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ দ্য হেল্প অফ এ স্ট্রিং, তাহলে টেনশন অফ দ্য স্ট্রিং ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, ওয়েট অফ দ্য ব্লক ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 180 ডিগ্রি। তার মানে উইথ রেসপেক্ট টু দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ইট ইজ এ নেগেটিভ ওয়ার্ক ডান, বাট উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ইজ দ্য পজিটিভ ওয়ার্ক ডান। ওকে, যেখানে আমরা দেখ ওয়ার্কের বিভিন্ন ইউনিটগুলো আমরা জানি, যদিও জানিস তবু আমি একটু বলে দিচ্ছি। সেখানে জানিস যে সিজিএস সিস্টেমে আমরা জানি আর্গ, এসআই সিস্টেমে আমরা জানি নিউটন মিটার, অড জুল, যেখানে আমরা জানি 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ, এটাও আমরা জানি। ওকে, এগুলো তো আমরা সব জানি। দেখ সেকেন্ড আমি পয়েন্টে যাচ্ছি, যেটা হচ্ছে ফর ভেরিয়েবল ফোর্স, একটু তারা নোট ডাউন করে নেবে এগুলো।
সেকেন্ড পয়েন্টে যেটা যাচ্ছে ওয়ার্ক ডান ফর ভেরিয়েবল ফোর্স। দেখ আমি একটু ইরেজ করলাম এগুলো, কারণ অলরেডি ড্রয়িংটা করা আছে ভেরিয়েবল ফোর্সের জন্য। দেখ, সাপোজ এ ভেরিয়েবল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ বডি, তাহলে ওয়ার্ক ডানটা আমরা তখন কি করে ক্যালকুলেট করবো রে? ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএস। আমরা কিন্তু জাস্ট ইন্টিগ্রেট করে বার করতে পারবো। মানে যখন ভেরিয়েবল ফোর্স নিয়ে আমরা কাজ করব, তখন কিন্তু আমরা জাস্ট ইন্টিগ্রেট করে বার করতে পারবো। যেমন ধর আমি এটা বলতে পারি, ধর এ ভেরিয়েবল ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড টু এ বডি অ্যাজ 3x plus 4x square Newton. Find the work done when the displacement of the body is 0 to 3 meter. তাহলে দেখ তো বুঝতেই পারছিস ভেরিয়েবল ফোর্স, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এফ ইন্টু ডিএক্স লিখলাম, যেহেতু এক্স এর ফাংশন আছে এখানে। তাহলে 3x প্লাস 4x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিডব্লিউ। জাস্ট ইন্টিগ্রেট করছি 0 টু ডব্লিউ, এখানেও ইন্টিগ্রেট করছি দেখ 0 টু 3 মিটার। জাস্ট ইন্টিগ্রেট করে আমরা যদি লিমিট পুট করি, তাহলে আমরা কিন্তু ভেরিয়েবল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে সবসময় যখন ভেরিয়েবল ফোর্স নিয়ে আমরা কাজ করব, তখন কিন্তু আমরা অলওয়েজ আমরা ইন্টিগ্রেট করে বার করব। জাস্ট নোট ডাউন করে নে, ক্যালকুলেশনের এখন দরকার নেই। আমি যখন এমসিকিউজ দেবো বা অ্যাপ্লিকেশনসে যাব, তখন তোরা ক্যালকুলেশন করবি। আশা করি তোরা বুঝতে পেরেছিস। তার মানে যখন ভেরিয়েবল ফোর্স নিয়ে আমরা কাজ করব, অলওয়েজ আমরা ইন্টিগ্রেশন করে বার করব। ওকে, দেখ ইরেজ করছি আমি এই পার্টটা। নেক্সট দেখ, যদি ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা দেয়া থাকে, ধর ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এখানে দেয়া আছে। দেখ এখানে দেখতেই পাচ্ছিস ফোর্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তাহলে এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, সেটাই কিন্তু আমরা ওয়ার্ক ডান পাই। তার মানে যখন গ্রাফিক্যাল প্রবলেম থাকবে, এরকম একাধিক এসছে, নিটেও এসছে, জেইতেও এসছে, গ্রাফিক্যাল কোশ্চেন প্রবলেম, মানে গ্রাফিক্যাল রিলেটেড প্রবলেম। তার মানে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা যখন দেওয়া থাকবে, জাস্ট এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওকে, এখানেও তারপরে আশা করি তোরা বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা হয়নি। এখানে আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলে রাখছি। দেখ, যদি ফোর্সটা ভেক্টর ফর্মে থাকে, দেখেন একটু, ধর এফ ইকুয়াল টু এরকম সে আছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ নিউটন। তাহলে ডিসপ্লেসমেন্টটাকেও আমরা কিন্তু ভেক্টর ফর্মে নিয়ে যাব। ধরবো ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ মিটার। তাহলে ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমরা কি লিখতে পারি? এফ ডট এস। তাহলে দেখ তো কি আসছে রে? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। এবার আমরা দেখ ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে ফোর্সটা যখন আমরা ভেক্টর ফর্মে থাকবে, আমরা তখন ডিসপ্লেসমেন্টটাকেও ভেক্টর ফর্মের বার নেব, নিয়ে আমরা কিন্তু জাস্ট ভেরিয়েবল ফোর্স উইথ ইন ভেক্টর ফর্ম, আমরা ডিসপ্লেসমেন্টটাকেও কিন্তু ভেক্টর ফর্মই নেব ইন টার্মস অফ ভেরিয়েবল। তাহলে কিন্তু আমরা ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেট করলে আমরা কিন্তু বার করতে পারবো। এই কনসেপ্ট থেকেও কিন্তু একাধিক কোশ্চেন এসছে, যখন এমসিকিউজ করাবো দেখতে পাবি তোরা। যদি বলিস আমি, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা একটু দেখে নে একটু। আশা করি লেখা হয়ে গেছে তোদের, আমি একটু ইরেজ করছি। দেখে নে, এক্সাম্পল দিচ্ছি একটা, ক্লিয়ার হয়ে যাবে। দেখ লেখ, এ ফোর্স ক্যাপিটাল এফ ইকুয়াল টু, এ ফোর্স ক্যাপিটাল এফ ইকুয়াল টু, a force capital F equal to 2I cap plus 3J cap plus 4K cap Newton is applied to a body, and the displacement of the body is 0, 0, 0 to 1, 2, 3 meter. Then find the work done.
displacement of the body from 0, 0, 0, that is initial position, to final position 1, 2, 3 meter. Find the work done. তাহলে দেখ আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমরা ধরছি এরকম ফর্মে, dxi ক্যাপ, dyj ক্যাপ, dzk ক্যাপ। তাহলে dw ইকুয়াল টু আমি কি লিখতে পারি, f ডট ds, তাহলে কত আসছে 2dx 3dy 4dz dw। এবারে ইন্টিগ্রেট করছি 0 টু w, x এর লিমিট কত 0 থেকে 1, y এর লিমিট কত 0 থেকে 2, এটার z এর লিমিট কত 0 থেকে 3, এত জুল করলেই আমরা পেয়ে যাব। এত জুল। ওকে, তাহলে ফোর্সটা যখন ভেক্টর ফর্মে থাকবে, আমরা ডিসপ্লেসমেন্টটাকেও ভেক্টর ফর্মে ধরে নেব। এই ডিসপ্লেসমেন্টটাকে ভেক্টর ফর্মে ধরে নিয়ে আমরা দেখ এফ ডট ডিএস করলাম, আমরা ইন্টিগ্রেট করে কিন্তু বার করতে পারবো। তাহলে জিনিসটা কি হলো, তাহলে ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট করে বার করছি, আর যখন ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেয়া থাকবে, আমরা জাস্ট এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, সেটাই কিন্তু আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। ওকে, নেক্সট আমি স্লাইডে যাচ্ছি। দেখ কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। ধর একটা বডি ডিফারেন্ট পাথে এ থেকে বি পয়েন্টে যাচ্ছে। দেখ এ থেকে বি পয়েন্টে 3টে বিভিন্ন পাথে যাচ্ছে। দিস ইজ দ্য পাথ 1 এক নম্বরে, দিস ইজ দ্য পাথ 2 অ্যান্ড দিস ইজ দ্য পাথ 3। ফর কনজারভেটিভ ফোর্স, work done in different paths are equal, W1 equal to W2 equal to W3. তার মানে it is independent upon the path but depends upon the initial and final point. তাহলে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, it is independent upon the path but depends upon the initial and final point. For example, তোরা জানিস যে গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনজারভেটিভ। ঠিক আছে, তাহলে কনজারভেটিভ কারা, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যেমন তোরা জানিস, সাপোজ এ চার্জ পার্টিকেল ইজ মুভিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, potential at point A VA, potential at point B VB, charge is Q, then work done equal to potential difference into charge. দেখ তুই এই পাতে দিয়ে নিয়ে যাচ্ছিস কি এই পাত দিয়ে নিয়ে যাচ্ছিস কি এই পাত দিয়ে নিয়ে যাচ্ছিস তার উপর ডিপেন্ড করবে না, এটা ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট। আমি আরেকবার রিপিট করছি, সাপোজ এ চার্জ পার্টিকেল ইজ মুভিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, potential at point A VA, potential at point B VB, তাহলে work done equal to potential difference into charge. It is independent upon the path but depends upon the initial and final point. তাহলে কাদের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আর কনজারভেটিভ ইন নেচার। অ্যান্ড নন কনজারভেটিভ কারা, ওয়ার্ক ডান ইন ডিফারেন্ট পাথস আর আনইকুয়াল, যাদের ক্ষেত্রে যদি আনইকুয়াল হয় ডিফারেন্ট পাথসে, তারা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। যেমন তোরা জানিস, তাহলে নন কনজারভেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, W1 ইজ নট ইকুয়াল টু W2 ইজ নট ইকুয়াল টু W3। কারা, প্রথমেই ফ্রিকশনাল ফোর্স, ভিসকাস ফোর্স, এরা সবকটাই কিন্তু নন কনজারভেটিভ, কারণ এটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করে। ওকে, এবার দেখ তোরা ক্লাস 10এও বা 9এও পড়েছিস যে রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড এনার্জি কত, পি ইকুয়াল টু √2mE, যেখানে পিটা হচ্ছে মোমেন্টাম, ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে দেখ পি স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই, তাই তো? তাহলে কতগুলো কন্ডিশন আমি অ্যাপ্লাই করছি। তাহলে দেখ তো, পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 2 ইন্টু পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম। যদি পার্সেন্টেজ অফ চেঞ্জ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করব।
তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশনই তোরা দেখেছিস পার্সেন্টেজ অফ এরর থেকে। পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 2 ইন্টু পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম। কিন্তু সবসময় তোরা জানিস এই যে পার্সেন্টেজ অফ এরর বা পার্সেন্টেজ অফ চেঞ্জ স্মল চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অলওয়েজ ক্যালকুলাস হচ্ছে কিন্তু স্মল চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু কোশ্চেনগুলো এরকমভাবে দেয়, অনেক সময় লার্জ চেঞ্জ দিয়ে দেয়। ধর বলবে মোমেন্টাম ইজ ইনক্রিজ বাই 200%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা মোমেন্টাম ইন কাইনেটিক এনার্জি ইনক্রিজ বাই 400%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তখন কিন্তু তো এই ক্যালকুলাস দিয়ে করলে কিন্তু আসবে না। কেন আসবে না? না, ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক স্মল চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তখন আমরা কি করব, নর্মাল যেটা মেথড সেটা আমরা ফলো করব। সেটা কি দেখ, এখানে দেখতেই পাচ্ছিস, এটাই জাস্ট করলাম, ওটা স্মল চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে দেখতেই পাচ্ছিস যে পি স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইন্টু 100%, দ্যাট মিনস দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, P2 স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার বাই P1 স্কোয়ার ইন্টু 100%, দ্যাট ইজ পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে যখনই লার্জ চেঞ্জ আসবে তখনই কিন্তু আমাকে নর্মাল যে প্রসেস সেটা ফলো করতে হবে। তাহলে একটু লিখে রাখবি যে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফর লার্জ চেঞ্জ দ্যাট ইজ ইকুয়াল টু P2 স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার বাই P1 স্কোয়ার ইন্টু 100%, যেখানে P1টা কি ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য বডি, P2টা কি ফাইনাল মোমেন্টাম অফ দ্য বডি। ওকে, নিশ্চয়ই লেখা হয়ে গেছে। সিমিলারলি আমরা উল্টোটাও লিখতে পারতাম, ইরেজ করলাম এই পোর্শনটা। যদি বলতো পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ না, পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এনার্জি। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখ তো P2 মাইনাস P1 বাই P1 ইন্টু 100%, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ E2 মাইনাস রুট ওভার অফ E1 বাই রুট ওভার অফ E1 ইন্টু 100%। তাহলে এখানেও কিন্তু যদি লার্জ চেঞ্জ থাকে তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু দেখ রুট ওভার অফ E2 মাইনাস রুট ওভার অফ E1 বাই রুট ওভার অফ E1 ইন্টু 100%, যেখানে E1টা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড E2টা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, কিন্তু সবসময় স্মল চেঞ্জ দিয়ে আসে না, নর্মালি স্মল চেঞ্জ দিয়ে আসে না, লার্জ এক্সকিউজ মি লার্জ চেঞ্জ দিয়ে আসে। তো এই লার্জ চেঞ্জ দিয়ে যখন আসে তখন কিন্তু আমাকে নর্মাল যে প্রসেস সেটা ফলো করতে হবে। আমরা কিন্তু পার্সেন্টেজ অফ এররের মানে কনসেপ্ট আমরা ইউজ করলে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার ট্যালি করবে না। দেখ আমি এবারে অ্যাপ্লিকেশনে যাচ্ছি। আমি এমসিকিউ সলভিংয়ের জন্য আমি গোটা ওয়ার্ক পার এনার্জিকে আমি কতগুলো অ্যাপ্লিকেশনে ডিভাইড করেছি। যে অ্যাপ্লিকেশানসগুলোর উপর ডিপেন্ড করে দেখবি কোশ্চেন্সগুলো আসে, আমি এমনভাবে অ্যাপ্লিকেশান সেট করেছি যাতে তোদের কোশ্চেন সলভিংয়ে কোনো অসুবিধা না হয়। এই অ্যাপ্লিকেশানগুলো যদি তোরা ভালোভাবে বুঝিস এবং ভালোভাবে যদি আয়ত্ত করিস, মানে প্র্যাকটিস করিস ঠিকঠাক করে, তাহলে কিন্তু তোর আশা করি কোনো কোশ্চেন আটকাবে না, না নিটে আটকাবে না জেইতে আটকাবে। অ্যাডভান্সের ক্ষেত্রে অন্য কনসেপ্ট তখন আমি অন্য ক্লাসে বলবো, কিন্তু আপ টু নিট অ্যান্ড জেইতে আমার মনে হয় না কোনো কিছু আটকাবে, আমি এটুকু তাদের অ্যাসিওর করতে পারি। হয়েছে? ফার্স্ট যে অ্যাপ্লিকেশনস নাম্বার, দেখতেই পাচ্ছি একটা ক্রেন, মানে আমি কি বলছি দেখ তো, এ লিফটিং মেশিন ইজ ইউজড টু লিফট এ লোড অফ মাস m kg টু এ হাইট অফ h। একটু লিখে নাক, ক্যালকুলেট করে নাক, এ লিফটিং মেশিন ইজ ইউজড, এ লিফটিং মেশিন ইজ ইউজড টু লিফট এ লোড of mass m kg to a height h meter in t second। এখানে একটা ক্রেন দিয়ে ওরকম লিফটিং করছিস। A lifting machine is used to lift a load of mass m kg to a height h meter in t second। তাহলে এখানে কি এনার্জিতে কনভার্সন হচ্ছে রে? আমরা দেখতেই পাচ্ছি যে ওয়ার্ক ডান অর এনার্জি ইকুয়াল টু কত রে, পোটেনশিয়াল এনার্জি, তাই তো mgh। তাহলে পাওয়ার কত হয়ে যাবে দেখ তো, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম এটা তোরা জানিস
দ্যাট ইজ mgh/t, তাই তো? এই যে পাওয়ারটা পেলাম দ্যাট ইজ কল দ্য আউটপুট পাওয়ার, কারণ মেশিন দিয়ে থেকে তুই পাচ্ছিস। তাহলে এফিসিয়েন্সি অফ দ্য মেশিন কত হয়ে যাবে রে? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। এই রিলেটেড কোশ্চেন কিন্তু একাধিকবার এসছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি। A lifting machine is used to lift a load of mass m kg to a height h meter in t second। তাহলে কি এনার্জিতে কনভার্সন হচ্ছে? না পোটেনশিয়াল এনার্জিতে কনভার্সন হচ্ছে, mgh। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এনার্জি বাই টাইম, দ্যাট ইজ mgh/t। দিস পাওয়ার ইজ কল দ্য আউটপুট পাওয়ার, কারণ ওই মেশিন থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি এফিসিয়েন্সি বার করে দেয়, যদি ইনপুট পাওয়ার দেয়া থাকে তাহলে এফিসিয়েন্সি বার করতে পারবো, বা অনেক সময় এফিসিয়েন্সি দেওয়া থাকলেও ইনপুট পাওয়ার বার করতে দিলেও সেখান থেকে আমরা বার করতে পারবো, যা রিকোয়ারমেন্ট আমি তাহলে পারবো। ওকে, এই টাইপের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। আশা করি তোরা বুঝতে পেরেছিস। নেক্সট অ্যাপ্লিকেশনে যাচ্ছে। দেখ, একটা কার ধর, স্টার্টিং ফ্রম রেস্ট, আফটার টি সেকেন্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার ইজ ভি। একটা কার রেস্ট থেকে স্টার্ট করছে, আফটার টি সেকেন্ড ভেলোসিটি অফ দ্য কার ইজ ভি অ্যান্ড মাস অফ দ্য কার ইজ এম। ওকে, দেন হোয়াট ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য ইঞ্জিন, এরকম কিছু জানতে চায়, বা ইনপুট পাওয়ার একটা কিছু বলে দিলে ওখান থেকে এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন বার করতে দিতে চায়। তাহলে দেখ তো, ইনিশিয়াল এনার্জি অফ দ্য কার কত? কাইনেটিক এনার্জি, যেহেতু রেস্ট থেকে স্টার্ট করছে তাহলে 0 ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে আফটার টি সেকেন্ড? হোয়াট ইজ দ্য ফাইনাল কাইনেটিক এনার্জি? হাফ mv²। তাহলে এনার্জি চেঞ্জ তাহলে আমরা পাচ্ছি, দেখ তো, হাফ mv², না? তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? না এনার্জি চেঞ্জ দ্যাট ইজ হাফ mv² বাই টাইম। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইট স্টার্টস ফ্রম রেস্ট, তাই জন্য আমরা দেখ E equal to 0 and after t second final kinetic energy velocity is v, mass of the car is m, what is the power of the engine। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমি পেলাম দেখ 0, স্টার্টস ফ্রম রেস্ট। ফাইনাল কাইনেটিক এনার্জি কত? হাফ mv²। তাহলে এনার্জি চেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে পাওয়ার কত হয়ে যাবে? হাফ mv² বাই টাইম। এখান থেকে এই যে পাওয়ারটা পেলাম এটাও কিন্তু আউটপুট পাওয়ার। যদি কোনো কারণে আপনাকে এফিসিয়েন্সি বার করতে হয় তাহলে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100% আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখ, অ্যাপ্লিকেশনস নাম্বার 1, অ্যাপ্লিকেশনস নাম্বার 2 আমাদের হয়ে গেল। এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে বিভিন্ন রকম। যখন এমসিকিউ সলভিং করবি বা বিভিন্ন তোরা যখন মডেল পেপার সলভিং করবি বা ইয়ারের পিওয়াই কিউ সলভিং করবি তখন তোরা দেখতে পাবি যে এই টাইপের কোশ্চেন এসছে। ওকে, এই যে অ্যাপ্লিকেশানসগুলো আমি করছি, এই অ্যাপ্লিকেশানসগুলো কিন্তু এমসিকিউ সলভের জন্য একটা খুব ভাইটাল পার্ট, কারণ এই অ্যাপ্লিকেশান আমি যে 18-19টা 17-18টা করাবো সেটার ওপর বেস করেই কিন্তু দেখবি এমসিকিউ সলভিং করতে পারছিস, যদি অ্যাপ্লিকেশানগুলোকে ভালো করে বুঝিস এবং প্র্যাকটিস করিস। খালি প্র্যাকটিসও করতে হবে তার সঙ্গে সঙ্গে, আদারওয়াইজ নাহলে কিন্তু ভুলে যাবি। নেক্সট দেখ, suppose a car is moving with a velocity of v, clear? A car is moving with a velocity of v, brakes are applied, what is the stopping distance? Okay, দেখ এখানে দেখতেই পাচ্ছিস কার ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি অফ ভি, ব্রেকস আর অ্যাপ্লাইড, হোয়াট ইজ দ্য স্টপিং ডিস্টেন্স? স্টপিং ডিস্টেন্সটাকে আমাকে ফাইন্ড করতে হবে। দেখ ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটিটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে দেখ তো আমরা কি করে বার করব? খুবই সোজা জিনিস, না কাইনেটিক এনার্জি অফ দ্য কার দ্যাট ইজ হাফ mv² হুইচ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স। সেটা কত? ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ট্রাভেল, তাই তো? ফ্রিকশনাল ফোর্স কত হবে এখানে রে? মিউ mg ইন্টু এক্স। তাহলে আমরা কি লিখছি?
কাইনেটিক এনার্জি অফ দ্য কার, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল রে? হাফ এমভি স্কোয়ার, যখন গাড়িটা মুভ করছিল। ফাইনাল কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে? 0। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হয়ে যাচ্ছে? হাফ এমভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান এগেন্স্ট দ্য ফ্রিকশনাল ফোর্স। দেখ এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, দুটোকে ইকুয়েট করে দে। তাহলে হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু মিউ এমজি ইন্টু এক্স, এখান থেকে এম ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু মিউ ইন্টু জি, দ্যাট ইজ দ্য স্টপিং ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। দিস ইজ দ্য স্টপিং ডিস্টেন্স ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ব্রেক। তাহলে দেখ জাস্ট এনার্জিকে ইকুয়েট করে আমরা কিন্তু কনজারভেশন অফ এনার্জি সিস্টেম অ্যাপ্লাই করে আমরা কিন্তু করে ফেললাম। না ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ এমভি স্কোয়ার, যখন স্টপ হয়ে যাচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি কত? 0। তার মানে এনার্জি চেঞ্জ কত হয়ে যাচ্ছে? হাফ এমভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান এগেন্স্ট দ্য ফ্রিকশনাল ফোর্স। হোয়াট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স? মিউ এমজি ইন্টু এক্স। এখান থেকে কিন্তু আমরা স্টপিং ডিস্টেন্স বার করতে পারবো। এই ওয়ার্ক পয়েন্ট যে এমন একটা চ্যাপ্টার, এখান থেকে তুই 2 থেকে 3টে কোশ্চেন্স পাবি, দুটো এক্সামের ক্ষেত্রেই, নিটের ক্ষেত্রে এবং জেইর ক্ষেত্রেও। কারণ কি? এটার সঙ্গে তোর লজ অফ মোশন রিলেটেড, এটার সঙ্গে তোর ফ্রিকশন রিলেটেড, আরও আদার ভার্টিক্যাল সার্কুলার মোশন রিলেটেড, ভেক্টর রিলেটেড, মানে এতগুলো জিনিস এর সঙ্গে রিলেটেড আছে, প্লাস আরও অন্যান্য চ্যাপ্টারও রিলেটেড আছে। এইগুলো সব থেকে বেশি রিলেটেড বলে আমি 4টে চ্যাপ্টারের নাম করলাম। তাই এই চ্যাপ্টারটা প্রচণ্ড ভাইটাল। তো এই চ্যাপ্টারটা যেহেতু ওগুলোর সঙ্গে কোরিলেটেড, তাই জন্যে আমাদের খুব ভালো করে করতে হবে এবং এখান থেকে কোশ্চেন আসবেই 2 থেকে 3টে। ক্লিয়ার নিশ্চয়? দেখ এখানে একটা অন্য টাইপের কোশ্চেনও দিতে পারে, আমি একটু বলছি সেটা। এটা নিশ্চয়ই তোদের লেখা হয়ে গেছে, একটু এক্সট্রা আমি অ্যাড করছি। ইরেজ করলাম এই জায়গাটা। ধর কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশানসটাকে। তোর অ্যাপ্লিকেশান এখানে 3A বলে লিখে রাখতে পারি সেটাকে, অ্যাপ্লিকেশানস 3A বলে, অ্যাপ্লিকেশানস 3A বলে কি? Suppose a car is moving on a horizontal road with a constant speed of v. Car is moving on a horizontal road with a constant speed of v. Mass of the car is m. Coefficient of friction is mu. তাহলে এখানে বলতো হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন। এখানে ইঞ্জিন কি করছে? জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করছে, তাই তো? কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করছে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? জাস্ট ফ্রিকশনাল ফোর্স, তাই তো? তাহলে পাওয়ার অফ দ্য ইঞ্জিন কত হয়ে যাবে রে? ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার। তাহলে আমি লিখতে পারি মিউ এমজি ইন্টু ভেলোসিটি, অ্যান্ড দিস পাওয়ার ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য ইঞ্জিন কার। এই যে পাওয়ারটা পেলাম দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার। এখান থেকে সেই আবার যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমরা এফিসিয়েন্সিও বার করতে পারবো। এই টাইপের কোশ্চেনও কিন্তু এসছে। আমি অ্যাপ্লিকেশন সিএ বলে এখানে লিখে রাখছি, একটু ইম্পর্টেন্ট বলে লিখে রাখছি, তোরা একটা নোট ডাউন করে নে। এক্সকিউজ মি, একটু লিখে রাখ। বলবি এ কার ইজ মুভিং অন এ স্ট্রেট রোড, a car is moving on a straight road with a constant velocity v. A car is moving on a straight road with a constant velocity v. Coefficient of friction between car and the road is mu. Coefficient of friction between car and the road is mu. তাহলে দেখতো এখানে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? মিউ এমজি। দিস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন। So the power, engine power, that is equal to force into velocity. তোরা জানিস ফোর্সকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ারে পাই। ফোর্সটা কত? জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করছে, মিউ এমজি ইন্টু ভেলোসিটি। দিস পাওয়ার ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য ইঞ্জিন। এখান থেকে আমার যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমি কিন্তু এফিসিয়েন্সিও কিন্তু বার করতে পারবো। দিস ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য কার ইঞ্জিন।
তাহলে দেখ অ্যাপ্লিকেশন থ্রি এর দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স পেয়ে গেলাম ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ব্রেক উইথ দ্য হেল্প অফ ফ্রিকশন। আর একটা জিনিস কি পেলাম না, ইঞ্জিন পাওয়ার পেয়ে গেলাম যখন কারটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করে অন এ স্ট্রেট রোড। ওকে, নেক্সট এতে যাচ্ছি। দেখ, সাপোজ দ্য কার ইজ মুভিং আপ through an inclined road of inclination theta, তাই তো? তাহলে এখানে দেখতেই পাচ্ছিস যে এমজি তো নিচের দিকে কাজ করছে, এটাও থিটা হবে, তাহলে অ্যাটাচ কম্পোনেন্ট কস হয়ে যাচ্ছে এমজি কস থিটা ডাউন টু দ্য ইনক্লাইন প্লেন এমজি সাইন থিটা। তাহলে যেহেতু কারটা ওপরের দিকে উঠছে তাহলে নিশ্চয়ই ফ্রিকশন নিচের দিকে কাজ করবে, সেই ফ্রিকশনাল ফোর্স কত রে, মিউ ইন্টু নর্মাল রিয়াকশন এমজি কস অফ থিটা। দেখ নর্মাল রিয়াকশন কত হচ্ছে, এমজি কস অফ থিটা, তোরা ফ্রিকশনে পড়েছিস তাই তো? দেখতেই পাচ্ছিস এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙা, নর্মাল রিয়াকশন এমজি কস থিটা। তোরা জানিস যখন ব্লক উপরের দিকে হচ্ছে ফ্রিকশন নিচের দিকে কাজ করে, এখানে গাড়িটা উপরের দিকে উঠছে থ্রু দ্য ইনক্লাইন রোড, তাহলে নিচের দিকে ফ্রিকশন কাজ করবে, সেটা কত, মিউ ইন্টু এমজি কস থিটা, আর এমজি সাইন থিটাটা নিচের দিকে কাজ করছেই। যেহেতু কারটা কনস্ট্যান্ট স্পিডে উঠছে, যেহেতু কারটা কনস্ট্যান্ট স্পিডে উঠছে তাহলে নিশ্চয়ই ইঞ্জিনের যে ফোর্স দেবে, ইঞ্জিন যে ফোর্সটা দেবে সেটা কি করবে, জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করবে, সরি, ইঞ্জিন যে ফোর্সটা দেবে সেটা কি করবে, জাস্ট ফ্রিকশনটাকে ওভারকাম করবে অ্যান্ড এমজি সাইন থিটাকে ওভারকাম করবে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন when the car is moving up to the inclined road, that is mg sin theta plus friction, that is mu mg cos theta. বুঝতেই পারছিস? then the power of the engine কত, just force into velocity, that is the power, that is mg sin theta plus mu mg cos of theta into velocity. This is the power of the engine and this is the output power of the engine. ওকে, এই একই জিনিস। তাহলে and efficiency equal to কি লিখতে পারি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%, তাই তো? আরেকবার রিপিট করছি আমি। দেখ কারটা কোথায় উঠছে, দ্য কার ইজ মুভিং আপ থ্রু অ্যান ইনক্লাইন রোড উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ ভি। তাহলে আমরা জানি ইনক্লাইন প্লেনে রাখলে দুটো কম্পোনেন্টে ভাঙে, একটা হচ্ছে এমজি কস থিটা, দ্যাট ইজ দ্য নর্মাল রিয়াকশন, একটা ডাউন টু দ্য ইনক্লাইন প্লেন ফোর্স কত, এমজি সাইন থিটা। যেহেতু কারটা উপরের দিকে উঠছে তাহলে ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ মিউ এমজি কস অফ থিটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড, কনস্ট্যান্ট স্পিডে উঠছে তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন জাস্ট টু ওভারকাম দ্য এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, এই দুটোকে ওভারকাম করছে। তাহলে পাওয়ার ইকুয়ালটা আমি কি লিখতে পারি, জাস্ট ফোর্স ইন্টু ভেলোসিটি। এবার দেখ, নিশ্চয়ই বুঝেছিস সবাই, এই টাইপের কোশ্চেন কিন্তু একাধিকবার এসছে, ডিফারেন্ট এক্সামে এসছে। যদি এটা স্মুথ সারফেস হতো, যদিও ম্যাক্সিমাম ফ্রিকশন দিয়ে এসছে, যদি এটা স্মুথ সারফেস হতো তাহলে দেখ ইকুয়েশনে মিউটা 0 বসিয়ে দিতাম, তখন কিন্তু পাওয়ার অফ দ্য ইঞ্জিন কত হয়ে যেত ইনক্লাইন রোডে, এমজি সাইন থিটা ইন্টু ভেলোসিটি। এটাও নোট বলে কিন্তু লিখে রাখবে, এটা তো রাফ সারফেস, রাফ ইনক্লাইন প্লেন বা ইনক্লাইন রোড। যদি স্মুথ ইনক্লাইন রোড হতো তাহলে মিউটা 0 বসিয়ে দিচ্ছি, দেখতো, দেন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন বিকামস এমজি সাইন থিটা ইন্টু ভেলোসিটি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস। এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ইনক্লাইন রোড বরাবর এরকম কার উপরের দিকে উঠছে হিলি এরিয়ায়, তোরা প্র্যাকটিক্যালি দেখেওছিস, এইভাবে কিন্তু ইঞ্জিন পাওয়ারটা ইউটিলাইজড হয়। ওকে, আর ফ্রিকশন যদি না থাকে ফর স্মুথ ইনক্লাইন রোড তাহলে আমরা তখন পাওয়ারটা এটা এসে যাচ্ছে। আর নর্মালি সব কটার ক্ষেত্রেই এই যে পাওয়ারটা পাচ্ছি আউটপুট পাওয়ার, সো এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। ওকে, নেক্সট এতে যাচ্ছি। দেখ ওই কোশ্চেনটাকে ঘুরিয়ে একাধিকবার এক্সামে এরম টাইপের কোশ্চেনও আসে। কীরকম বলবে, এ কার ইজ মুভিং ডাউনওয়ার্ড থ্রু অ্যান ইনক্লাইন্ড রোড with a constant speed.
বলবে a car is moving downward to an inclined road with a constant speed. ওকে, মাস অফ দ্য কার বলে দিল, ধর মাস অফ দ্য কার হচ্ছে m। বলবে if the same car is moving upward through the same inclined road with the same constant speed, same car is moving upward through the same inclined road with the same constant speed, then what is the power of the engine? Frictional resistance in both the cases are same. Friction আছে মিউ, কিন্তু মিউ এর ভ্যালু দেয়নি। কি হলো? Initially car is moving downward through an inclined road with a constant speed. If the same car is moving upward through the same inclined road with the same constant speed, then what is the power of the engine? Frictional resistance in both the cases are same. ওকে, প্রচন্ড ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। মিউ আছে কিন্তু মিউ দেয়নি, ফ্রিকশন আছে কিন্তু মিউ দেয়নি, এরম টাইপের কোশ্চেন কিন্তু এমসেও এসছে, এরম টাইপের কোশ্চেন যেই মেন্সেও এসছে। কি করছি আমি তুই দেখ, যখন কারটা নিচের দিকে নামছে তখন নিচের দিকে ফোর্স কত রে? mg sin থিটা। আর ফ্রিকশন কোন দিকে কাজ করবে? নিচের দিকে নামলে নিশ্চয়ই উপরের দিকে কাজ করবে, মি mg cos থিটা। দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। তো কনস্ট্যান্ট স্পিডে নামছে মানে কি রে? ডাউনওয়ার্ড ফোর্স। কন্ডিশন নাম্বার 1, ফিগার 1 আমি এটা নাম দিচ্ছি। ইন ফিগার 1 থেকে কি দেখতে পাচ্ছিস? যখন নিচের দিকে নামছে ইন ফিগার 1, তাহলে mg sin থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ 0। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত পেয়ে গেলাম? mg sin থিটা। দেখ ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এক্সকিউজ মি। এবার দেখ তো সেম কারটা যদি উপরের দিকে ওঠে উইথ দ্য সেম স্পিড, এই কারটা উপরের দিকে উঠছে উইথ দ্য সেম কনস্ট্যান্ট স্পিড v। যখন উপরের দিকে উঠছে এক তো দেখ mg sin থিটা নিচের দিকে কাজ করবে ডাউন টু দ্য ইনক্লাইন প্লেন, আর কে কাজ করবে? ফ্রিকশনও নিচের দিকে না কাজ করবে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? এফ। ওপরের দিকে একটু আগেই দেখলি, আগের স্লাইডেই দেখলি, দেখতো ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন, দেখতো উপরের দিকে কাজ করছে, mg sin থিটাও নিচের দিকে কাজ করছে, ফ্রিকশনও নিচের দিকে কাজ করছে, এর ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে তখন ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? mg sin থিটা প্লাস ফ্রিকশন। ফ্রিকশনের ভ্যালুটা কত পেয়েছি? বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 2mg sin থিটা। দেন পাওয়ার অফ দ্য ইঞ্জিন কত পেয়ে গেলাম? ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ 2mg sin থিটা ইন্টু ভেলোসিটি। বুঝতে পারলি? রিপিট করছি আমি, ভালো করে শোন। বলবে সাপোজ এ কার ইজ মুভিং ডাউনওয়ার্ড টু অ্যান ইনক্লাইন্ড রোড উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ v। তাহলে যখন কনস্ট্যান্ট স্পিডে নামছে নিচের দিকে ফোর্স কত রে? mg sin থিটা। রেজিস্ট কে করবে? ফ্রিকশন রেজিস্ট করবে, মি mg cos থিটা। আমি এখানে f1 ধরে নিলাম। কনস্ট্যান্ট স্পিডে নামছে মানে কি রে? ডাউনওয়ার্ড ফোর্স মাইনাস আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ 0। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু পেয়ে গেলাম mg sin থিটা। ওকে, এবার বলছে নাও দ্য সেম কার ইজ মুভিং আপ থ্রু দ্য সেম ইনক্লাইন রোড উইথ দ্য সেম স্পিড, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন? ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইন বোথ দ্য কেসেস আর সেম। তাহলে যখন ওপরের দিকে উঠছে এক তো mg sin থিটা নিচের দিকে, ফ্রিকশনও নিচের দিকে কাজ করবে, তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? mg sin থিটা প্লাস ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা এখানে পুট করলাম, তাহলে কত হয়ে গেল? 2mg sin থিটা। তাহলে পাওয়ার অফ দ্য ইঞ্জিন কত? ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ 2mg sin থিটা ইন্টু v। তাহলে এখানে কিন্তু দেখতো ফ্রিকশন আছে কিন্তু মিউ লাগলো না। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু এমসিকিউ সলভিং করতে পারবো, এবং ডাইরেক্ট এসছে, যে মেন্সে এসছে, এমসে এসছে, একাধিক এক্সামে কিন্তু এরকম এসছে, জাস্ট ডেটা চেঞ্জ করে করে। আমি যদি যারা আর কি এ করছিস তোরা অ্যাপ্লিকেশনস মানে আমি করে দিচ্ছি, তোরা জাস্ট মনে রাখবি কিন্তু এইটুকুনি, আমি ডাইরেক্ট লিখলেও পারতাম কিন্তু আমি দেখিয়ে দিলাম কোথায়। তার মানে এই যখন কন্ডিশন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু পাওয়ার অফ দ্য ইঞ্জিন আমরা যেটা আসবে আমাকে মনে রাখতে হবে 2mg sin থিটা ইন্টু ভেলোসিটি। কোথা থেকে এলো আমি দেখিয়ে দিলাম,
অ্যান্ড দিস ইজ অলসো নোন দ্য আউটপুট পাওয়ার। সেই একইভাবে যদি এফিসিয়েন্সি দরকার থাকে তাহলে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100% আমরা কিন্তু বার করতে পারবো। ক্লিয়ার? ইম্পর্টেন্ট টাইপের কনসেপ্ট। নেক্সট তাতে যাচ্ছি। এক্সকিউজ মি। দেখ, খুব কমন কোশ্চেন, ফ্রিকশনেও এই টাইপের জিনিস আসছে থাকে। এ চেন ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য এজ অফ এ টেবল। ওকে, এ চেন ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য এজ অফ এ টেবল। এখানে আছে দেখ, টোটাল লেন্থ অফ দ্য চেন ইজ এল, টোটাল লেন্থ অফ দ্য চেন, অ্যান্ড লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন ইজ এল বাই এন। মানে যদি বলে 1/3 পোর্শন হ্যাং করে আছে তাহলে এন এর ভ্যালু কত? 3। যদি বলে হাফ পোর্শন হ্যাং করে আছে তাহলে এন এর ভ্যালু কত? 2। কেন এরকমভাবে ঝুলছে রে? না, weight of the hanging portion is balanced by the frictional resistance between the chain and the table. যে পোর্শনটা হ্যাং করে আছে সেই পোর্শনটার ওয়েটটাকে ব্যালেন্স করছে কে? যে পোর্শনটা টেবিলের ওপর আছে তার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে আমরা ফ্রিকশনের যে এরকম কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন উইথ দ্য হেল্প অফ ফ্রিকশন, ফ্রিকশনের হেল্প নিয়ে ম্যাক্সিমাম কত হ্যাং করতে পারি, সেটা আমি ফ্রিকশনের চ্যাপ্টারে তোদের দেখিয়েছি, বা যারা দেখিসনি ভিডিও তাদের আমি দেখাবো। ঠিক আছে, এখানে আমার কি না, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর ইন দ্য চেন, কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর করেছে। প্রসেসটা আমি একটু মুখে বলে দিচ্ছি, কিন্তু যেটা শর্টকাট আসবে সেটা মনে রাখাটাই বেটার, কারণ আমাদের সেরকম সময় থাকবে না। আমরা একটা স্মল এখানে লেন্থ ডিওয়াই ধরে নেব অ্যাট এ ডিস্টেন্স অফ ওয়াই, তারপরে মাস পার ইউনিট লেন্থ বার করব, এইটুকুনি অংশের মাস বার করব, পোটেনশিয়াল এনার্জি বার করব, তারপরে ইন্টিগ্রেট করব 0 to L by N, তাহলেই কিন্তু ফর্মুলাটা আসবে। দেখ, ওটা আমরা ওই ফর্মুলাটা আমি ডাইরেক্ট ওদের জন্য লিখে দিচ্ছি যাতে এমসিকিউ সলভ করতে সুবিধা হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য চেন কত? mgl by 2 into n square. This is the potential energy stored in the chain. তাহলে একটু লিখে রাখ, এলটা হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য চেন, এলটা লিখে রাখবি টোটাল লেন্থ অফ দ্য চেন, ক্যাপিটাল এমটা লিখে রাখবি মাস অফ দ্য চেন, ক্যাপিটাল এমটা লিখে রাখবি মাস অফ দ্য চেন, অ্যান্ড এল বাই এনটা লিখে রাখবি লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন, লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন একটা স্মল পার্ট ডিওয়াই ধরে নেওয়া হয় অ্যাট এ ডিস্টেন্স অফ ওয়াই, তারপর লিনিয়ার ডেন্সিটি মানে মাস পার ইউনিট লেন্থ ইন্টু এটা, এদিকে দেখ এইটুকুনি অংশের মাস কত যাবে এম বাই এল ইন্টু ডিওয়াই। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা বার করতে পারবো এই স্মল মাস নিয়ে, ডিএম ইন্টু ওয়াই ইন্টু জি, তাকে ইন্টিগ্রেট করা হয় 0 to L by N, তখনই এই কিন্তু জিনিসটা আসে। যাই হোক, অত মনে রাখার দরকার নেই। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর mgl by 2 into n square. এক্সাম্পল একটা লিখে রাখ, like a chain of mass 1 kg, a chain of mass 1 kg and length 2 meter is hanging from the edge of a table, is hanging from the edge of a table. If the length of the hanging portion, if the length of the hanging portion is 1/3 of the total length, if the length of the hanging portion is 1/3 of the total length, then what is the total potential energy stored in the chain? Then what is the total potential energy stored in the chain? Total potential energy stored in a chain. তাহলে দেখ তো এখানে পোটেনশিয়াল এনার্জি স্টোর কত হচ্ছে, এখানে বসাচ্ছি দেখ 1 kg, জি 10, লেন্থ 1 মিটার, 2 into
এন এর জায়গায় কত হয়ে যাবে রে 3, দ্যাট ইজ 3 স্কোয়ার, এত জুল, এটা কেটে গেল, তাহলে 10/9 জুল। ঠিক আছে, দিস ইজ দ্য টোটাল পোটেন্সিয়াল এনার্জি স্টোরড ইন এ চেন। ক্লিয়ার তো? নিশ্চয়ই বুঝেছিস। দেখ, এটা দিস ইজ দ্য নাম্বার 1। এখানে আমি আর একটা জিনিসও বলবো, সিরিয়াস করলাম এই জায়গাটা। দেখ, এই অবস্থায় দেখ চেনটা হ্যাং করে আছে কেন, একটু আগেই বললাম, দ্য লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন ইজ ব্যালেন্সড, দ্য লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন ইজ ব্যালেন্সড বাই দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন দ্য চেন অ্যান্ড দ্য টেবল। যে হ্যাঙ্গিং পোর্শন, যে লেন্থটাকে ব্যালেন্স করছে কে, না যে পোর্শনটা টেবিলের ওপর আছে সেই পোর্শনটা ফ্রিকশন ব্যালেন্স করছে। আমি কি করলাম এই অবস্থায়, আস্তে করে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, চেনটা নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে এগ্রাম বার করতে দেয়, হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য চেন হোয়েন ইট লিভস দ্য টেবল। তাহলে এই অবস্থায় চেনটা হ্যাং করে আছে কেন, না লেন্থ অফ দ্য hanging portion is balanced by the frictional resistance between the chain and the table. Now the small amount of force is applied, the chain is moving downward. What is the final velocity of the chain when it leaves the table? তাহলে দেখ তো ইনিশিয়াল এনার্জি কত আছে এখানে বার করেছি, ধর এন পোর্শন হ্যাং করে আছে, তাহলে আমরা বার করেছি দেখ mgl/2 × n স্কোয়ার, তাই তো। when the chain leaves the table মানে কি, এই ধর এ প্রান্তটা যখন এখানে আসবে, তবে লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন কত, এন এর ভ্যালুটা কত, তখন পুরোটাই ঝুলে থাকবে, তাহলে ফাইনাল কন্ডিশনে এন এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে ফাইনাল এনার্জি কত রে, mgl/2, এন এর ভ্যালু 1। তাহলে এনার্জি চেঞ্জ আমরা বার করতে পারবো, ইট ইজ কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি। তাহলে আসছে দেখ mgl/2 মাইনাস mgl/2 × n স্কোয়ার ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। না, সব m ক্যান্সেল হয়ে গেল, দেখ 2ও ক্যান্সেল হয়ে গেছে, তাহলে gl যদি কমন নিই 1 - 1/n স্কোয়ার ইকুয়াল টু v স্কোয়ার। তাহলে v ইকুয়াল টু আসছে দেখ আন্ডার রুট অফ gl 1 - 1/n স্কোয়ার। This is the final velocity of the chain when it leaves the table. আমি আরেকবার রিপিট করছি, a chain is hanging from the edge of a table, length of the hanging portion is 1/n times of total length, তাই তো। দেন হোয়াট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি স্টোরড, সেটা আমরা দেখলাম ইনিশিয়ালি। এটা কেন হ্যাং করে আছে, আবার রিপিট করছি, যে ওয়েট অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন ইজ ব্যালেন্সড বাই দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন দ্য চেন অ্যান্ড দ্য টেবল, যেটা আমি ফ্রিকশনের ক্লাসে দেখিয়েছি। নাও দ্য স্মল অ্যামাউন্ট অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড, কি হবে, দ্য চেন ইজ মুভিং ডাউনওয়ার্ড। হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য চেন হোয়েন ইট লিভস দ্য টেবল, যখন চেনটা টেবিল ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন ফাইনাল ভেলোসিটি কত, তাহলে এই চেনের এই প্রান্তটা যখন এখানে আসবে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন হয়ে যাবে তখন n = 1, তাহলে ফাইনাল এনার্জি কত হয়ে যাবে রে, mgl/2। তাহলে এনার্জির যে ডিফারেন্স, তাহলে mgl/2 মাইনাস mgl/2 × n স্কোয়ার হাফ mv স্কোয়ার, দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য চেন হোয়েন ইট লিভস দ্য টেবল। এই চেনের রিলেটেড কনসেপ্টের কোশ্চেন ফ্রিকশনেও যেমন আসে তেমনি ওয়ার্ক এনার্জিতেও আসে, অনেক কিছু বার করতে দেয়। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর, মানে ধর যে বল যে এত পোর্শন হ্যাং করে আছে, হোয়াট ইজ দ্য এনার্জি স্টোর, আর এটাও জানতে চায় হোয়াট ইজ হোয়েন দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য চেন হোয়েন ইট লিভস দ্য টেবল, এটাও তখন কিন্তু আমরা বার করতে পারবো। এই ফর্মুলাগুলো যখন তোরা প্র্যাকটিস করবি, অ্যাপ্লিকেশনস তো বুঝে বুঝে করবি, পাশাপাশি চেষ্টা করবি আমি যেগুলো ব্লকিং করছি সেগুলোকে একটু মনে রাখার, তাহলে কি হবে, অনেক শর্ট সময় আমি ক্যালকুলেট করতে পারবো। কারণ আমার কাছে টাইম লিমিট কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, যারা নিশ্চয়ই জানিস টাইম লিমিটটা অনেক ভাইটাল ফ্যাক্টর। এগুলোকে যদি আমাকে বার করতে হয় তখন ক্যালকুলেট করে, তোর কিন্তু অনেক টাইম কিল হয়ে যাবে। তুই যতক্ষণে ওইসব বার করবি, অটোমেটিক্যালি যারা প্র্যাকটিস করেছে, অ্যাপ্লিকেশনসকে খুব ভালোভাবে আয়ত্ত করেছে, উইদিন এ
ফিউ সেকেন্ড ওরা কিন্তু মার্কিং করে দিতে পারবে কারেক্ট অপশানসটা। ঠিক আছে, আমি বলবো তোদের, রিকোয়েস্ট করব তোরা যেন এই ব্লকিং জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করে ভালোভাবে আয়ত্ত করতে পারিস। অবশ্যই কনসেপ্ট মনে রাখবি, পাশাপাশি কিন্তু এগুলোকে মনে রাখতে হবে। নেক্সট দেখ, এখানে একটা হিউম্যান হার্ট দেখতে পাচ্ছিস। যে কোনো হার্টের ক্ষেত্রে আমরা পাওয়ার আমরা বার করতে পারবো। একই কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু পাম্পের ক্ষেত্রেও পাওয়ার আমরা বার করতে পারবো। ফর একটু লিখে রাখ, ফর এনি টাইপ অফ লিকুইড ফ্লো, একটু লিখে রাখবি, ফর এনি টাইপ অফ লিকুইড ফ্লো পাওয়ার ইকুয়াল টু, ফর এনি টাইপ অফ লিকুইড ফ্লো পাওয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রেশার ইনটু ডিসচার্জ। ফর এনি টাইপ অফ লিকুইড ফ্লো পাওয়ার ইকুয়াল টু প্রেশার ইনটু ডিসচার্জ। ডিসচার্জ মানে ফ্লুইড মেকানিক্সে পড়েছিলিস, ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। ডিসচার্জ ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড। হঠাৎ করে আমি বললেই তোরা শুনবি কেন, কি করে পাওয়ার আসছে? দেখ, আমি ইউনিট ক্যালকুলেশন করে তোদের দেখিয়ে দিচ্ছি। পাওয়ারের ইউনিট কী রে, সরি প্রেশারের ইউনিট কী রে, নিউটন পার মিটার স্কোয়ার। ডিসচার্জের ইউনিট কি, মিটার কিউব পার সেকেন্ড। দুটো কেটে গিয়ে কি পাচ্ছিস দেখ তো, নিউটন মিটার পার সেকেন্ড। তার মানে কি পাচ্ছিস, জুল পার সেকেন্ড। তার মানে কি পাচ্ছিস, ওয়াট। ওয়াট কিসের ইউনিট, পাওয়ারের ইউনিট। তার মানে যে কোনো লিকুইড ফ্লোয়ের ক্ষেত্রে প্রেশারকে যদি ডিসচার্জ দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে কিন্তু আমরা পাওয়ার পাই। ওকে, তাহলে প্রেশার ইনটু ডিসচার্জ, দ্যাট ইজ দ্য পাওয়ার। আমরা হার্টের পাওয়ার এইভাবে ক্যালকুলেট করতে পারি। একাধিকবার নিটে কোশ্চেন এসছে এরকম টাইপের। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখেন একটু একটু এক্সাম্পলটা লিখে নে। এক্সকিউজ মি, লাইক এক্সাম্পল, হিউম্যান হার্ট পাম্পস, হিউম্যান হার্ট পাম্পস 60 cc blood, human heart pumps 60 cc blood in each beat. Human heart pumps 60 cc blood in each beat. If the pulse frequency 72 beats per minute, if the pulse frequency 72 beats per minute, find the power of the heart. Find the power of the heart. Given the blood pressure 20 kilopascal, মানে হাই প্রেশার, অ্যাকচুয়ালি নর্মাল ব্লাড প্রেশার কিন্তু 16 kilopascal হিউম্যান বডির ক্ষেত্রে 20 kilopascal। তাহলে কি হলো, আমি একবার রিপিট করছি কোশ্চেনটার। হিউম্যান হার্ট পাম্পস 60 cc blood in each beat. If the pulse frequency 72 beats per minute, if the pulse frequency 72 beats per minute, find the power of the heart given the blood pressure 20 kilopascal. একটু হাই প্রেশার, একটু আগেই বললাম নর্মাল ব্লাড প্রেশার ফর হিউম্যান বডি 16 কেপি কিলোপাস্কাল। তাহলে আমি কি বলেছি, প্রেশারকে যদি ডিসচার্জ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু পাওয়ার অফ দ্য হার্ট পাবো। দেখ, প্রেশারটা অলরেডি বলাই আছে 20 kilopascal, তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পাস্কাল পেয়ে গেলাম প্রেশারটা। ডিসচার্জটা কি করে বার করব, দেখ পালস ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 72 বিটস পার মিনিট, তাহলে পার সেকেন্ডে নাম্বার অফ বিট কত, 72 বাই 60 নাম্বার অফ বিটস পার সেকেন্ড না। পালস ফ্রিকোয়েন্সি বলেছে দিয়েছে দেখ 72 বিটস পার মিনিট, তাহলে পার সেকেন্ডে কত, 72 বাই 60 বিটস পার সেকেন্ড। পার বিটে কতবার পাম্পিং, কত সিসি পাম্পিং হচ্ছে, 60 সিসি ব্লাড পাম্পিং হচ্ছে। তাহলে ডিসচার্জ অফ দ্য ব্লাড কত হয়ে গেল রে, 72 বাই 60 ইন্টু 60, এটা এত বিটস পার সেকেন্ড, পার বিটে এত সিসি পাম্পিং করছে, দুটোকে মাল্টিপ্লাই কর, দেখ বিটস ক্যান্সেল আউট হয়ে গেছে, এত ভলিউম অফ ব্লাড ফ্লোয়িং
পার সেকেন্ড, এত সিসি পার সেকেন্ড। দেখ এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 72 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে ডিসচার্জ পেয়ে গেলাম। তাহলে এবার বসিয়ে দে, তাহলে পাওয়ার অফ দ্য হার্ট পেয়ে যাবি। দেখ তাহলে পাওয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছিস, দেখ 20 ইন্টু 10⁻³ ইন্টু 72 ইন্টু 10⁻⁻6 এত ওয়াট। ক্লিয়ার? দাঁড়া এখানে একটু ক্লিয়ার করে দিই, এখানে খুব ক্লামজি হয়ে গেছে জিনিসটা। দেখ তাহলে পাওয়ারটা কত পেয়ে যাচ্ছি দেখ তো এখানে, প্রেশার কত পেলাম 20 ইন্টু 10⁻³ কিলো পাস্কাল ইন্টু ডিসচার্জ কত পেলাম দেখ 72 ইন্টু 10⁻⁻6, 72 ইন্টু 10⁻⁻6 এত ওয়াট। তার মানে আলটিমেটলি কত এলো 72 ইন্টু 2 ইন্টু 10⁻⁻2 ওয়াট, তার মানে 1.44 কিলোওয়াট, কিন্তু 1.44 কিলোওয়াট। ক্লিয়ার? কিন্তু অ্যাভারেজ পাওয়ার অফ দ্য হিউম্যান হার্ট হচ্ছে অ্যাপ্রক্স 1.33 কিলোওয়াট। যাই হোক, এটা আমি একটা অ্যাপ্রক্স ডেটা দিলাম। তাহলে কি হলো, ফর এনি টাইপ অফ লিকুইড ফ্লো থ্রু দ্য উইথ দ্য হেল্প অফ পাম্প হতে পারে, বা উইথ দ্য হেল্প অফ মানে হার্ট হতে পারে, বা ব্লাড ফ্লো হতে পারে, তার ক্ষেত্রে আমি সবসময় বার করব প্রেশার ইন্টু ডিসচার্জ। তাহলে আর একবার আমি রিপিট করছি, প্রেশার ইন্টু ডিসচার্জ, দ্যাট ইজ দ্য পাওয়ার আমরা ক্যালকুলেট করছি। এক্সাম্পলটা একবার রিপিট করছি না, হিউম্যান হার্ট পাম্পস 60 cc blood in each beat. If the pulse frequency is 72 beats per minute, then the power of the heart given the blood pressure is 20 kilopascal. Normal blood pressure 16 kpm মতো হয়। তাহলে এখানে দেখতো পালস ফ্রিকোয়েন্সি হচ্ছে 72 বিটস পার মিনিট, তাহলে পার সেকেন্ডে কত 72/60 বিটস পার সেকেন্ড। এবার পার বিটে কত সিসি পাম্প করছে ব্লাড 60 সিসি, তাহলে ডিসচার্জ কত হয়ে যাবে 72/60 ইন্টু 60, তাকে মিটার কিউবে চেঞ্জ করে দিলাম দেখ 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে পাওয়ার অফ দ্য হার্ট মানে কি না, প্রেশার ইন্টু ডিসচার্জ, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছে। প্রেশার তো এটা 20 কিলো পাস্কাল, পাস্কালে চেঞ্জ করলাম, আর দেখ ডিসচার্জটা বসালাম, তাহলে অ্যাপ্রক্স 1.44 কিলোওয়াট। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন কিন্তু নিটে একাধিকবার এসছে, এমসে একাধিকবার এসছে। সেম কোশ্চেনই যে মেন্সে জাস্ট পাম্প বসিয়ে এসছে, হার্ট রিপ্লেস করে দিয়ে পাম্প বসিয়ে দিল, এটা প্রেশার দিয়ে দিচ্ছে, ডিসচার্জ দিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু আমার পাওয়ার বার করতে দিচ্ছে। নিটের ক্ষেত্রে এসছে হার্ট দিয়ে রিলেটেড ডাইরেক্ট এরকমভাবে কোশ্চেন এসছে, যেই মানে আপনার এতেও এমসেও তাই এসছে, কিন্তু যেই মেন্সে জাস্ট পাম্প দিয়ে রিপ্লেস করে এসছে জিনিসটা, কনসেপ্ট কিন্তু একই। ওকে, এক্সকিউজ মি। নেক্সট আমি এতে যাচ্ছি, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল। নেক্সট এতে যাচ্ছি, দেখ পাওয়ার অফ দ্য পাম্প একাধিকবার কোশ্চেন এসছে বিভিন্ন এক্সামে, বুঝছে? সাপোজ এ পাম্প ইজ মানে উইথ দ্য হেল্প অফ এ পাম্প দ্য লিকুইড ইজ ফ্লোয়িং থ্রু এ হরিজন্টাল পাইপলাইন, যে কোনো একটা হরিজন্টাল পাইপের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে। ধর এরকম একটা পাম্প আছে, এই হরিজন্টাল পাইপলাইনের মধ্যে দিয়ে এরকম লিকুইড ফ্লো করছে, একটা পাইপ কানেক্টেড, তার মধ্যে দিয়ে এরকম লিকুইড ফ্লো করছে। ঠিক আছে, তাহলে আমাকে বলতে এখানে কি এনার্জিতে কনভার্সন হচ্ছে? তার মানে নিশ্চয়ই লিখতে পারি এটা কাইনেটিক এনার্জি, যেহেতু মুভ করছে, তাই তো? তাহলে পাওয়ার ইকুয়ালটা আমি কি লিখতে পারি না, এনার্জি বাই টাইম। তাহলে কত আসছে রে, হাফ mv² বাই টাইম or half m/t into v²। This is the power or output power। এই m/t কে আমরা এরকম ভাবে লিখতে পারি dm/dt, that is the mass flow rate।
কিন্তু মাস ফ্লো রেট মানে সাপোজ দ্য 1000 কেজি পার সেকেন্ড রেশিওতে লিকুইড ফ্লো করছে, দ্যাট ইজ দ্য মাস ফ্লো রেট। কিন্তু যে কোনো লিকুইডের ক্ষেত্রে নর্মালি ভলিউম ফ্লো রেটই দেওয়া থাকে, দ্যাট ইজ ডিসচার্জই দেওয়া থাকে। তাহলে আমরা মাস ফ্লো রেটকে দেখ, এই মাস ফ্লো রেট দিয়ে যদি আসে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য পাম্প, আমরা এটাই ইউজ করছি। যদি ভলিউম ফ্লো রেট দিয়ে দেওয়া থাকে, দেখ তো ডিএম বাই ডিটি মাস ফ্লো রেট দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু রো। কিউটা কি রে? ডিসচার্জ, একটু আগেই বলেছি, ফ্লুইড মেকানিক্সে তোরা পড়েছিস। আর রোটা কি? ডেন্সিটি অফ দ্য লিকুইড। কি জানো? দেখ তো কিউ এর ইউনিট কি রে? মিটার কিউব পার সেকেন্ড। ডেন্সিটি ইউনিট কি রে? কেজি পার মিটার কিউব। এই দুটোকে ক্যান্সেল করলে কি পাবো? কেজি পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য মাস ফ্লো রেট। তাহলে এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে কি আসছে রে? কিউ ইন্টু রো। আবার ভেলোসিটি অফ ফ্লো সমান তোরা জানিস যে কিউ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি ফ্লুইড মেকানিক্সে পড়েছিস, কিউ বাই এরিয়া। তাহলে এখানে বসিয়ে দিতে পারি কিউ বাই এরিয়া তার এই হোল স্কোয়ার, তার মানে আসছে হাফ কিউ কিউব রো বাই এ স্কোয়ার। দিস ইজ দ্য পাওয়ার when the liquid is flowing through a pipeline with the help of a pump। যেখানে কিউটা কি? ডিসচার্জ অর ভলিউম ফ্লো রেট, এক্সকিউজ মি। রোটা কি? ডেন্সিটি অফ দ্য লিকুইড। এটা কি? এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য পাইপলাইন। রিপিট করছি আর একবার, ভালো করে শোন মন দিয়ে, প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। তারপর কিরমভাবে কোশ্চেন আসতে পারে আমি বলছি। বলছে পাম্প ইজ ইউজ টু ডেলিভার দ্য ওয়াটার, লিখেও রাখতে পারিস, এ পাম্প ইজ ইউজড টু ডেলিভার দ্য ওয়াটার at a constant rate. A pump is used to deliver the water at a constant rate. তাহলে এখানে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য পাম্প জানতে চায়, বা ইনপুট থাকলে এফিসিয়েন্সি বার করতে জানতে চায়, বা হোয়াট ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য পাম্প, এসবগুলো জানতে চায়। তাহলে দেখতো এখানে কি এনার্জিতে কনভার্সন হচ্ছে? দেখ কাইনেটিক এনার্জিতে কনভার্সন হচ্ছে। তাহলে এনার্জি কত পেয়ে গেলাম? হাফ এম বি স্কোয়ার। পাওয়ার ইকুয়ালটা আমি কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি বাই টাইম। হলো? তাহলে এখানে বসালাম দেখ কাইনেটিক এনার্জি বাই টাইম। তাহলে এখানে দেখতো এম বাই টি মানে কি লিখতে পারি রে? মাস ফ্লো রেট ডিএম বাই ডিটি। যদি বলে এত কেজি পার সেকেন্ডে লিকুইড ফ্লো করছে, বা এত কেজি পার মিনিটে লিকুইড ফ্লো করছে, দ্যাট ইজ ডিএম বাই ডিটি ইজ গিভেন। কিন্তু নর্মালি লিকুইড ফ্লো এর ক্ষেত্রে ভলিউম ফ্লো রেট দেওয়া থাকে, দ্যাট ইজ এত ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড, অর ডিসচার্জ যেটাকে বলা হয়। তাহলে তখন কিন্তু আমরা কিন্তু দেখ চেঞ্জ করে দিলাম ডিএম বাই ডিটিকে কিউ ইন্টু রো। কিউটা হচ্ছে ডিসচার্জ আর রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড। কি করে কিউ ইন্টু রো ইকুয়াল টু ডিএম বাই ডিটি হয়েছে? দেখ ক্যালকুলেট করে লিখে দিয়েছি, ইউনিট ক্যালকুলেশন করে। কিউ এর ইউনিট কি? মিটার কিউব পার সেকেন্ড। ডেন্সিটি ইউনিট কি? কেজি পার মিটার কিউব। ক্যান্সেল আউট করে দেখ তো কেজি পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য মাস ফ্লো রেট পেলাম। আবার দেখ কিউ ইকুয়াল টু এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি, তোরা জানিস। তাহলে ভেলোসিটি অফ ফ্লোকে আমরা রিপ্লেস করলাম এখানে, দেখতো আলটিমেটলি পেলাম কিন্তু হাফ কিউ কিউব রো বাই এ স্কোয়ার। এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ফর্মুলা। আমি একটু আগেই কথাটা বলেছি যে যেগুলো ব্লকিং করছি সেগুলো অবশ্যই মনে রাখবি, প্রসেসটাও মনে রাখবি কনসেপ্টের জন্য। যেগুলো ব্লকিং করছি মনে রাখবি, তাহলে তোদের অনেক টাইম বাঁচবে, যেটা আমার এমসিকিউ সলভিং করতে গিয়ে যেটা মেন দরকার। তোরা দেখবি যে পরীক্ষা দেওয়ার সময় তোদের টাইম ম্যানেজমেন্ট একটা ভাইটাল ফ্যাক্টর। তো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোকে কনসেপ্টের পাশাপাশি তোকে কিন্তু ক্যালকুলেশন শর্টকাট করতে হবে, প্লাস শর্টকাট ট্রিকগুলো শিখতে হবে। আমি এই জন্যই এগুলো ব্লকিং করছি, এগুলো ডাইরেক্ট মনে রাখলে অনেক সুবিধা হয়ে যাবে তোর সলভিং করতে গেলে। তাহলে দিস ইজ দ্য আউটপুট পাওয়ার। তাহলে হাফ কিউ কিউব রো বাই এ স্কোয়ার। কিরম টাইপের কোশ্চেন দেয় বলবে, একটু কপি করে নিবি তোরা ভালো করে। যেগুলো ব্লকিং করলাম সেগুলো তো অবশ্যই আমি দেখ পুরো কনসেপ্টটাও কিন্তু রেডি করে দিলাম, লিখে রাখ। একটা এক্সাম্পল দিচ্ছি। এ পাম্প ইজ ইউজড, একটা এক্সাম্পল দিচ্ছি দেখ। এ পাম্প ইজ ইউজড, এ পাম্প ইজ ইউজড টু ডেলিভার দ্য ওয়াটার। এ পাম্প ইজ ইউজড টু ডেলিভার দ্য ওয়াটার at a constant rate,
A pump is used to deliver the water at a constant rate. If the rate of flow is increased to 2 times, if the rate of flow is increased to 2 times, then the power of the pump will have to increase. বলে চারটে অপশন দিয়ে দেবে। If the rate of flow is increased to 2 times, then the power of the pump will have to increase. Power of the pump will have to increase. দেখ তো এখানে power of the pump কার উপর ডিপেন্ড করছে? ডেন্সিটি অফ দ্য লিকুইড কনস্ট্যান্ট, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য পাইপলাইন কনস্ট্যান্ট। তাহলে পাওয়ার অফ দ্য পাম্প এখানে কার উপর ডিপেন্ড করছে? না, পাওয়ার অফ দ্য পাম্প ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ কিউব, ডিসচার্জের কিউব। তাহলে রেট অফ ফ্লোটা 2 টাইমস করে, এক্সকিউজ মি, রেট অফ ফ্লোটা তুই 2 টাইমস করে দিচ্ছিস, তাহলে পাওয়ার অফ দ্য পাম্পটা কত ইনক্রিজ করতে হবে? দ্যাট ইজ 8 টাইমস করে দিতে হবে। দেখ, ঠিক আছে? কারণ ডেন্সিটি অফ দ্য লিকুইড কনস্ট্যান্ট, যে পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছিস তার এরিয়া অফ ক্রস সেকশন কনস্ট্যান্ট, তাহলে রেট অফ ফ্লোটা যদি 2 টাইমস করে দিয়ে দিই, তাহলে ডিসচার্জটাও 2 টাইমস ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে পাওয়ারটাও তোকে 8 টাইমস ইনক্রিজ করতে হবে। আবার বলছি, যেগুলো ব্লকিং করছি অবশ্যই মনে রাখবি, কারণ সেগুলো আমার সলভিং করতে গেলে একদম দরকার। ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনের ক্ষেত্রে এগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে, প্লাস আমাকে কনসেপ্টও জানতে হবে, এগুলোকে প্র্যাকটিসও করতে হবে, নাহলে তুই করতে পারবি না। ওকে, নেক্সট এতে যাচ্ছি আমি। দেখ, পাম্পের রিলেটেডই কোশ্চেন। ওখানে কি করছিলাম? পাম্প দিয়ে ওয়াটার সাপ্লাই করছিলাম। এখানে কি করছি? ওয়াটার লিফটিং করছি পাম্প দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে না, পাম্প ইজ ইউজড টু লিফট দ্য ওয়াটার টু এ সার্টেন হাইট। পাম্পের সাহায্যে আমি কি করছি? একটা সার্টেন হাইটে ওয়াটার লিফটিং করছি, মানে ধর ট্যাঙ্কে জল তুলছিস। এ পাম্প ইজ ইউজড টু লিফট দ্য ওয়াটার টু এ সার্টেন হাইট। তাহলে এখানে কি এনার্জি কনভার্সন হচ্ছে রে? পোটেনশিয়াল এনার্জি কনভার্সন হচ্ছে। আগেরটা কি হচ্ছিল? যেহেতু মুভ করছিল তাই কাইনেটিক এনার্জি, এখানে কি যেহেতু লিফটিং করছে তাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে পাওয়ার অফ দ্য পাম্প কত লিখতে পারি? না, পোটেনশিয়াল এনার্জি বাই টাইম, টাইম। তাহলে আমি লিখতে পারি, দেখ, m/t ইন্টু জিএইচ, বা m/t এর জায়গায় আমি কি লিখতে পারি? মাস ফ্লো রেট, দেখ, dm/dt ইন্টু জিএইচ। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য পাম্প or output power of the pump when the water is lifting with the help of the pump, when mass flow rate is given. আমি আগেই বলেছি লিকুইড ফ্লোয়ের ক্ষেত্রে, লিকুইড সাপ্লাইয়ের ক্ষেত্রে অলওয়েজ ভলিউম ফ্লো রেটটায় যেন নর্মালি দেয়া থাকে, মাস ফ্লো রেটও দেয়া থাকতে পারে, কিন্তু ভলিউম ফ্লো রেটটাই নর্মালি দেয়া থাকে। তাহলে আমি তখন কি করব? একটু আগেই দেখিয়েছি, দেখ, dm/dt মানে কি লিখতে পারি? q ইন্টু রো ইন্টু জিএইচ। দিস ইজ দ্য হাফ, ভুলভাবে লিখে ফেলেছি, কিউ ইন্টু রো ইন্টু জিএইচ। কারণ একটু আগে আমি দেখেছি, দেখছো, dm/dt ইকুয়াল টু কিউ ইন্টু রো। ঠিক আছে? তাহলে ভলিউম ফ্লো রেট দেওয়া থাকলে, তাহলে দিস ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য পাম্প, তাই তো? তাহলে দেখ, যেহেতু লিফটিং করছে, আমি আরেকবার রিপিট করছি, যেহেতু লিফটিং করছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ mgh বাই টাইম, দ্যাট ইজ দ্য পাওয়ার। তাহলে m/t ইন্টু জিএইচ or dm/dt ইন্টু জিএইচ। dm/dt মানে মাস ফ্লো রেট। নর্মালি লিকুইড ফ্লোয়ের ক্ষেত্রে মাস ফ্লো রেট দেওয়া থাকে না, ভলিউম ফ্লো রেট দেওয়া থাকে। যদি ভলিউম ফ্লো রেট দেওয়া থাকে তখন আমরা দেখ চেঞ্জ করে দিলাম কিউ ইন্টু রো। তাহলে দেখ আউটপুট পাওয়ার কিউ রো জিএইচ। তার মানে when the water is lifting with the help of a pump, তাহলে দেখ তো আউটপুট পাওয়ার or power of the pump is directly proportional to discharge। দেখতে পাচ্ছিস? আগের ক্ষেত্রে কি ছিল? when the pump is used to deliver the water, তাহলে আউটপুট পাওয়ার কি ছিল রে? আউটপুট পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ কিউব ছিল, দেখতে পাচ্ছিস? আর when the pump is used to lift the water, the output power or power equal to directly proportional to the discharge। তাহলে আগের কোশ্চেনটা যদি দেয়া থাকতো, the pump is used to lift the water to a certain height,
এই একই কোশ্চেন, এ পাম্প ইজ ইউজ টু লিফট দ্য ওয়াটার টু এ সার্টেন হাইট, ইফ দ্য রেট অফ ফ্লো ইজ ইনক্রিজ টু 2 টাইমস, দেন পাওয়ার অফ দ্য পাম্প উইল হ্যাভ টু ইনক্রিজ 2 টাইমসই হতো। তাহলে দেন পাওয়ার অফ দ্য পাম্প উইল হ্যাভ টু ইনক্রিজ 2 টাইমসই হতো। আগের ক্ষেত্রে যেহেতু কিউ কিউব ছিল তাই 8 টাইমস হয়ে যাচ্ছে, এটা যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসচার্জ তাই 2 টাইমসই রয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে পাম্প যখন মানে সাপ্লাই করছে তখন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ কিউব আসছে, আর যখন লিফটিং করছে তখন কিন্তু এটা আসছে। ক্লিয়ার তো? এই পাম্প রিলেটেড প্রবলেম আমি কিন্তু একাধিকবার এসছে, লিফটিং এসছে, মানে হরিজন্টালি লাইন ফ্লো এসছে, লিফটিং প্লাস ডেলিভার্ড এসছে, দুটোই সব কিছু টাইপই কিন্তু এসছে। ক্লিয়ার তো আগেরটা নিশ্চয়ই? কোনো অসুবিধা নেই? ডাইরেক্ট তোকে ডিসচার্জ ফিসচার্জের ডেন্সিটি দিয়েও দিতে পারে, বা 2 টাইমস 3 টাইমস ইনক্রিজ করছে, যেরকমভাবে আমি কোশ্চেনটা দিলাম ওরমভাবেও কিন্তু দিতে পারে। নেক্সট দেখ, পাম্প দিয়ে ওয়াটার লিফটিং প্লাস ডেলিভার করা হচ্ছে। এ পাম্প ইজ ইউজ টু লিফট অ্যাজ ওয়েল অ্যাজ টু ডেলিভার দ্য ওয়াটার। জেনারেলি বাড়িতে যেটা হয় যে পাম্প দিয়ে তুই ওয়াটার লিফটিং করছিস ট্যাঙ্কে, প্লাস সাপ্লাই করছিস বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তাহলে একটু লিখে রাখ, এ পাম্প ইজ ইউজড, এ পাম্প ইজ ইউজড টু লিফট as well as to deliver the water at a constant rate. A pump is used to lift as well as to deliver the water at a constant rate. তাহলে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য পাম্প? একটু আগেই পেলি দেখতো, আগের স্লাইডটাই পেলি দেখতো, আগের অ্যাপ্লিকেশনসটাটি লিফটিং এর জন্য কত, কিউ রো জিএইচ, তাই লিখলাম কিউ রো জিএইচ, প্লাস দেখ ডেলিভারের জন্য কত, তার আগের অ্যাপ্লিকেশনসটা দেখ, হাফ কিউ কিউব রো বাই এ স্কোয়ার। তাহলে আগে তারপরেরটা দেখ, সাপ্লাইয়ের জন্য হাফ কিউ কিউব রো বাই এ স্কোয়ার। তাহলে লিফটিং এর জন্য এটা লাগছে, ডেলিভারির জন্য এটা লাগছে। তাহলে হোয়েন এ পাম্প ইজ ইউজ টু লিফট অ্যাজ ওয়েল অ্যাজ টু ডেলিভার দ্য ওয়াটার অ্যাট এ কনস্ট্যান্ট রেট, দেন হোয়াট ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য পাম্প? দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য পাম্প। লিখে রাখ। তাহলে হোয়েন দ্য পাম্প ইজ ইউজড, একটু লিখে রাখ, when the pump is used to lift as well as to deliver the water, as well as to deliver the water at a constant rate, as well as to deliver the water at a constant rate, then the power of the pump will be this one. লিফটিং এর জন্য এটা একটু আগেই দেখলি, ডেলিভারির জন্য এটা। ক্লিয়ার তো সবার? একটা এক্সাম্পল দিচ্ছি, এই জন্য এক্সাম্পল দিতে যাচ্ছে। এই এক্সাম্পলগুলো কিন্তু ডিফারেন্ট এক্সামে এসছে, আমি জাস্ট ডেটা একটু এদিক ওদিক থাকতে পারে, আমি অ্যাপ্রক্স দিচ্ছি যাতে তোদের মানে ক্লিয়ার হয় জিনিসটা, আমি কি বলতে মানে অ্যাপ্লিকেশনসগুলো কীরকমভাবে কোরিলেটেড এমসিকিউজের সঙ্গে। দেখ, এ পাম্প ইজ ইউজ টু লিফট, এ পাম্প ইজ ইউজ টু লিফট as well as to deliver the water. A pump is used to lift as well as to deliver the water at a constant rate, as well as to deliver the water at a constant rate. If the rate of flow is increased to 2 times, if the rate of flow is increased to 2 times, then the power of the pump will have to increase. If the rate of flow is increased to 2 times, then the power of the pump will have to increase. Option A হচ্ছে 4 times, B 6 times,
C 8 times and T 10 times. লিফটিং করছে অ্যাজ ওয়েল অ্যাজ ডেলিভারি করছে। দেখ, আমি যদি লিফটিং করি তাহলে এখানে কত লাগতো রে? 2 টাইমস লাগতো, তাই তো? 2 টাইমস যেহেতু ইনক্রিজ করেছে। যদি ডেলিভার করি তাহলে কত টাইমস লাগতো? 8 টাইমস লাগতো, তাই তো? যেহেতু 2 টাইমস ইনক্রিজ করেছে কিউ কিউব। আমি যদি আপগ্রেডেড করে দিই আপ টু 8 টাইমসে, তাহলে দেখ তো এই 2 টাইমসটা 8 টাইমসের মধ্যে থাকছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8 টাইমস। তার মানে আমি যদি টোটালি 8 টাইমস আপগ্রেডেড করে দিই পাওয়ারটাকে, তাহলে কি হয়ে যাবে রে? এই 2 টাইমসটা 8 টাইমসের মধ্যে থাকছে, তার মানে আলটিমেটলি এর পারপাসটাও সলভিং হচ্ছে। মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে এটা 8 টাইমস, এটা 2 টাইমস, সুতরাং 10 টাইমস। একদমই না কিন্তু এটা। আমি যদি 8 টাইমসে আপগ্রেডেড করে দিই ডিউ টু ডেলিভার, তাহলেই কিন্তু দেখ 2 টাইমসটা 8 টাইমের মধ্যে আসছে, আর অটোমেটিক্যালি টোটালি ডিসচার্জও করছে অ্যাজ ওয়েল অ্যাজ লিফটিংও করছে। ক্লিয়ার নিশ্চয়ই সবার? নেক্সট দেখ, দেখ এই টাইপের কোশ্চেন খুব সিম্পল কোশ্চেন, কিন্তু এসছে অনেক জায়গায়, অনেকভাবেই এসছে, অনেকভাবে। যাই হোক, দেখ এরকম একটা অনেকগুলো সারফেস আছে, আনইভেন সারফেস আছে, অনেকগুলো আনইভেন সারফেস আছে, ধর আরও আনইভেন সারফেস থাকতে পারে। তখন এরমভাবে সারফেসগুলো আছে আমার কাছে। ধর এরকম একটা বল আছে, এরকম কোনো একটা বল আছে, এই বলটা প্রথমে H1 হাইটে আছে, পয়েন্ট হচ্ছে, তারপর গড়ি আবার H2 হাইটে গেল, তারপরে আবার H3 হাইটে যাচ্ছে, তারপরে H4 হাইটে যাচ্ছে, তারপর একটা হরিজন্টাল বেস আসছে, তারপরে H5, এখানে বলটা আসছে। হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল? বার করতে দেবে। দেখ, এটা ইনিশিয়াল পয়েন্ট এ, এটা ফাইনাল পয়েন্ট বি, মাঝখানে কি করছে আমার কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ দেখবো। এই পয়েন্টে কত পোটেনশিয়াল এনার্জি ছিল রে? mgh1। এই পয়েন্টে যখন আসছে হরিজন্টাল বেস, এটা গ্রাউন্ড থেকে হাইট কত রে? H5, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত? mgh5। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইজ কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি। এখান থেকে কিন্তু আমরা ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল কিন্তু বার করতে পারবো। তার মানে দেখ, মাঝখানে ও H2 হাইটে গেল বা H3 হাইটে গেল বা H4 হাইটে গেল বা কি কোথায় গেল আমার দেখার দরকার নেই। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ mgh1, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ mgh5, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ দ্যাট ইজ mgh1 মাইনাস অফ mgh5 ইজ কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি। এখান থেকে ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল আমরা বার করতে পারবো। যদিও খুব সিম্পল জিনিস এটা, তবুও অনেক সময় কনফিউজড হয় লোকজনে, তাই জন্য আমি এটা অ্যাপ্লিকেশনের মধ্যে রেখেছিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সটটায় আমি যাচ্ছি। দেখ, এটা খুব ভালো জিনিস। ডিফারেন্ট হাইটের ক্যাপিলারি টিউব আছে, যার মধ্যে ডিফারেন্ট হাইটের লিকুইড আছে। মানে দেখ তো, যখন ক্যাপিলারি টিউবকে বা যে কোনো গ্লাস টিউবকে আমি যদি একটা লিকুইডের মধ্যে ইমার্সড করি, ধর এরকম একটা কন্টেনারের মধ্যে লিকুইড আছে, আমি একটা ক্যাপিলারি টিউবকে ইমার্সড করেছি, বা যে কোনো টিউবকে, খালি ক্যাপিলারি নয়, যে কোনো টিউবকে, আপ টু ধর H হাইট পর্যন্ত লিকুইডটা উঠলো, H হাইট পর্যন্ত লিকুইডটা উঠলো। এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য টিউব হচ্ছে A, ডেন্সিটি অফ দ্য লিকুইড হচ্ছে রো। মানে এখানে হাইট উঠেছে ধর H পর্যন্ত, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ক্যাপিলারি টিউব হচ্ছে A, ডেন্সিটি অফ দ্য লিকুইড হচ্ছে রো। তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড? হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড? দেখ, তোরা এটা রোটেশনাল মেকানিক্স অ্যান্ড সিস্টেম অফ পার্টিকেলে পড়েছিলিস। যে কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডির ক্ষেত্রে
আমরা অলওয়েজ ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে লিকুইডটা দেখতো এই ক্যাপিলারি টিউব বরাবর এরকম স্প্রেড আউট হয়ে আছে, তো এই সাইড পর্যন্ত আমরা ওয়েটটা কতটা মেজার করব, কোনখান পয়েন্ট থেকে মেজার করব, ফ্রম সিজি সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে হাইটটা কত হবে এখানে, h/2 তার আপ হাইট। তাহলে এখানেও ঠিক তাই, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মেজার করব, হাইটটা কত হয়ে যাবে এখানে, h/2। তাহলে পোটেনশিয়াল এনার্জি সমান আমি কি লিখতে পারি এখানে, পোটেনশিয়াল এনার্জি স্টোরড mg ইন্টু h/2, তাই তো। এমটা কি করে বার করব, এটা তো জানিস তো, ডেন্সিটি ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম, or mass equal to density into volume. What is the density of the liquid, rho? What is the volume of the liquid, area into height, that is the volume of the liquid, area of cross section of the tube into height of the liquid in the capillary tube, that is the volume of the liquid. তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই এম এর জায়গায়, তাহলে দেখতো এ এইচ রো জি ইন্টু h/2, তাহলে আসছে এ h square rho g/2. This is the potential energy stored in a capillary tube বা in a liquid tube when the height of the liquid is h, area of cross section of the tube is capital A, and rho is the density of the liquid. তাহলে ইম্পর্টেন্ট জিনিস কি, আরেকবার রিপিট করছি, the height of the liquid in the capillary tube is h, area of cross section of the capillary tube is capital A, rho is the density of the liquid. Then what is the potential energy stored by the liquid? তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে আমি কি লিখতে পারি এখানে, mgh, তাই তো। এবার আমরা কি জানি রে, ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি দ্য ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এখানে দেখতো হাইট অফ দ্য লিকুইড হচ্ছে h, তাহলে সিজি কোথায় আছে, মাঝখানে আছে, তাহলে h/2, ওয়েটটা এখান থেকে নিচের দিকে কাজ করছে, তাহলে h/2 নিলাম। দেখ আমরা ভলিউম অফ দ্য লিকুইড তো পাবো, এরিয়া ইন্টু h, তাকে ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করলে মাস পাবো, জি তো আছে, h/2 বসে গেল। দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব। এই টাইপের কোশ্চেন এসছে, পিএমটিতেও এসছে, বা যেটা এখন নিট নাম এমসেও এসছে, জেইতেও এসছে, সব জায়গায় এসছে। বলে একটা ক্যাপিলারি টিউব ইনিশিয়ালি h1 হাইটে আছে, লিকুইডটা h1 হাইটে আছে, ফাইনালি h2 হাইটে নিয়ে চলে যাওয়া হলো ক্যাপিলারি টিউবের লিকুইডটাকে, h2 হাইটে নিয়ে চলে গেল। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, মানে ইনিশিয়ালি h1 হাইটে আছে, ফাইনালি h2 হাইটে নিয়ে চলে যাওয়া হলো, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা ইজিলি বার করতে পারবো, এখানে দেখতো ইনিশিয়াল হাইট হচ্ছে h1, তাহলে ইনিশিয়াল এনার্জি পোটেনশিয়াল এনার্জি কত, ওখান থেকে বলে দেবো, দেখতো এ h1 স্কোয়ার রো g/2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ফাইনাল এনার্জি কত, এ h2 স্কোয়ার rho g/2, so work done equal to energy change, বললি এসে যাবে আমার। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, তাহলে আমাকে ক্যালকুলেশনটাকেও কনসেপ্টটাকেও মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বারবার বলছি যে জিনিসটা, এই যেগুলো ব্লকিং করছে এগুলোকে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে অনেক তোদের টাইম কিন্তু বেঁচে যাবে, যেটা কিন্তু আমার এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট একটা ভাইটাল পার্ট। ওকে, নেক্সট দেখ, সাপোজ এ পেন্ডুলাম ইজ অসিলেটিং, তাহলে দেখ তো লেন্থ অফ দ্য পেন্ডুলাম আমি ধরে নিচ্ছি কিছু একটা, ধর এল, ওটা তো এখানে ক্ল্যাম্পিং করা আছে, তাহলে এখানে হাইটের যে চেঞ্জ, সেটা হচ্ছে এইচ। কি করে বার করব, দেখ এই অ্যাঙ্গেলটা ধর থিটা, তাহলে এই এটা এ পয়েন্ট নাম দিলাম, তাহলে
ও এ লেন্থটা কত হয়ে যাবে রে, এল কস থিটা। দেখতেই পাচ্ছিস, কারণ কস থিটা ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে এইটুকুনি কত হয়ে যাবে, এল কস থিটা। তাহলে হাইট কত, এই পুরোটা এল, ও ও ওয়ান ধর, এটা ও ওয়ান এল, তার থেকে ও এ মাইনাস কর, তাহলেই হাইট পেয়ে যাবে। সেটা কত, এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আর একবার রিপিট করছি, দেখতো লেন্থ অফ দ্য পেন্ডুলাম কত, এল, তাহলে এই কম্পোনেন্টটা কত পেলাম, এল কস থিটা, এইটুকুনি কম্পোনেন্টটা। পুরোটা লেন্থ অফ দ্য স্ট্রিং কত, ও ও ওয়ান লেন্থ পর্যন্ত হচ্ছে এল, তার থেকে এল কস থিটা মাইনাস করে দে, তাহলে এই হাইটটা পেয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি, দেখতো কাইনেটিক এনার্জি অ্যাট ও ওয়ান পয়েন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট কিউ পয়েন্ট, তাই তো। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট দিস পয়েন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি হলো। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট ও, লেট দ্য ভেলোসিটি ভি ধরে নিয়েছি। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট ও ওয়ান, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার, ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট কিউ, দ্যাট ইজ এম জি ইন্টু এইচ, যেখানে এইচটা কত, এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এখান থেকে আমার যা রিকোয়ারমেন্ট আমরা কিন্তু বার করে ফেলবো। তাহলে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। আর একবার বলছি, the velocity of the pendulum at point O1 is v. When the angular displacement is theta, the height is h. আমরা হাইটটা মেজার করতে পারবো কি করে, দেখ তো লেন্থ অফ দ্য পেন্ডুলাম হচ্ছে এল, এটা থিটা, তাহলে এইটুকুনি কত হয়ে যাবে, এল কস থিটা। তাহলে এই পুরোটা হচ্ছে এল, তার থেকে এল কস থিটা বাদ দে, তাহলে হাইট কত পেয়ে গেলাম না, এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট ওয়ান ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট কিউ, দ্যাট ইজ এই যে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এম হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ, যেখানে এইচটা কত, এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ক্লিয়ার তো সবার, এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। অসুবিধা আছে কারণ, আমার মনে হয় কোনো কারোর অসুবিধা নেই, কারণ এরম টাইপের কোশ্চেন পেন্ডুলাম দিয়েও আসতে পারে বা অন্যভাবেও আসতে পারে, আমি দেখাচ্ছি, এর মধ্যেই আমি দেখাচ্ছি। এর মধ্যেই আমি দেখাচ্ছি, দেখ ধর ইরেজ করলাম এটাকে, দেখ ধর এরকম একটা ব্লক, উডেন ব্লক সিলিং থেকে হ্যাং করা আছে উইথ দ্য হেল্প অফ এ স্ট্রিং অফ লেন্থ এল, এ বুলেট অফ মাস স্মল এম, প্রচন্ড ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, মুভিং উইথ এ ভেলোসিটি অফ ভি হিটস দ্য উডেন ব্লক and gets embedded into it. What is the height attained by the wooden block together with the bullet? একই টাইপের অনেকটা কোশ্চেন। তাহলে কি হলো, একটু লিখে নে তোরা। A wooden block mass capital M is hanging from a ceiling with the help of a string of length L. A bullet of mass small m is moving with a velocity of v, hits the wooden block and gets embedded into it. Gets embedded into it. What is the height attained by the wooden block together with the bullet? দেখ লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে এল, আগে দেখে না তো হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ দ্য বুলেট, এম ইন্টু ক্যাপিটাল বি, তাই তো। ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য বুলেট কত, এম ইন্টু ক্যাপিটাল বি। ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ব্লক কত, জিরো, বিকজ ব্লক ইজ অ্যাট রেস্ট, হ্যাঙ্গিং পোর্শনে আছে।
একে হিট করার পর দেখতো দুটো একসঙ্গে ক্লাব করে যাচ্ছে, m প্লাস m ইন্টু ফাইনাল ভেলোসিটি ইজ v, তাই তো? We can find the final velocity of the wooden block together with the bullet. বুলেট সমেত ব্লকটার ভেলোসিটি আমি পেয়ে গেলাম। This is the final velocity of the wooden block together with the bullet. দেখ, momentum of the block, sorry, momentum of the bullet, initial momentum of the bullet, that is the final momentum of the wooden block together with the bullet. তাহলে we can find the velocity of the wooden block together with the bullet. এবার তো আমরা ইজিলি কনভার্ট করতে পারবো, ঠিক আগের মতন এসে গেছে। The kinetic energy at point A equal to potential energy at point B. What is the kinetic energy at point A? দুটো একসঙ্গে ক্লাব করে গেছে, হাফ m প্লাস m ইন্টু ভি স্কোয়ার। হোয়াট ইজ ভি? এই যে ভিটা যেটা ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি, m প্লাস m ইন্টু জিএইচ। এগুলো কেটে গেল, যেখানে এইচটা কত আগের মতনই রাখতো। এটা যদি এল হয়, এটা হয়ে যাবে এল কস থিটা, তাহলে পুরোটা এল থেকে এল কস থিটা বাদ দিয়ে দে, তাহলে এল ইন্টু 1 মাইনাস কস থিটা। ক্লিয়ার? সেম প্রবলেমই দেখ পেন্ডুলাম দিয়ে যেতে পারে, সেম প্রবলেমই এক্সকিউজ মি, সেম প্রবলেমই কিন্তু উডেন ব্লক দিয়ে দিতে পারে। উডেন ব্লক দিয়ে ম্যাক্সিমাম এসছে। আর একবার আমি বলছি, এ বুলেট অফ মাস স্মল এম মুভিং উইথ এ ভেলোসিটি অফ ভি hits the wooden block which is hanging from the ceiling with the help of a string and gets embedded into it. What is the height attained by the wooden block together with the bullet? তাহলে দেখতো ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য, আমরা বুলেট দেখেছি, এটা ফাইনাল মোমেন্টাম অফ দ্য উডেন ব্লক টুগেদার উইথ দ্য বুলেট দেখলাম। উই ক্যান ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য উডেন ব্লক টুগেদার উইথ দ্য বুলেট বার করলাম। তাহলে দেখতো এ পয়েন্ট, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ, দ্যাট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ? এই যে m প্লাস m প্লাস ভি স্কোয়ার। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাট পোটেন্সিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি? m প্লাস m জিএইচ। এইগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে হাইটটা কত হয়ে যাবে? এটা যদি এল হয় তাহলে এইটুকুনি হয়ে যাবে এল কস থিটা। তাহলে দেখ, এল থেকে এল কস থিটা বাদ দিয়ে দে, তাহলেই কিন্তু আমরা হাইটটা পেয়ে যাব। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পেন্ডুলাম দিয়েও আসতে পারে, বা উডেন ব্লক দিয়ে সব থেকে বেশি এসছে, যেটা আমি বললাম। নিশ্চয়ই বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, এটাও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধর এরকম একটা রড বা স্টিক বা স্কেলকে এখানে ধর ক্ল্যাম্পিং করা আছে, রড স্টিক বা স্কেলকে এখানে ধর ক্ল্যাম্পিং করা আছে, এই পয়েন্টে ক্ল্যাম্পিং করা আছে। এই যে ক্ল্যাম্পিং যে লেন্থটা, সেটা হচ্ছে এল। এটাকে ইনিশিয়ালি হরিজন্টাল পজিশনে ছিল 1 নম্বর পজিশন, টিল্টিং করে তুই 2 নম্বর পজিশনে নিয়ে চেঞ্জ করলি। দেন হোয়াট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি স্টোর্ড? আমি আরেকবার ড্র করছি। দেখ, ইনিশিয়ালি জিনিসটা এরকম পজিশনে ছিল, এখানে ক্ল্যাম্পিং করা ছিল ধর এ বি পয়েন্ট, এ আর বি। এটাকে আমি টিল্টিং করলাম থিটা অ্যাঙ্গেলে। তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর? মাসটা বলে দিয়েছে ধর এম, তাই তো? লেন্থ অফ দ্য রড বলে দিয়েছে এল। তাহলে আমাকে কি বলেছিলাম? আমি একটু আগে একটা কথা বলেছি, ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি দ্য ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, তাই তো? তাহলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটির হাইটের কতটা চেঞ্জ হবে রে? আমরা নর্মাল হাইটের কতটা চেঞ্জ হচ্ছিল একটু আগে দেখলাম। দেখ, যদি এরকম টিল্টিং হয় তাহলে হাইটের নর্মাল চেঞ্জ হচ্ছিল কত রে? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখ, একাধিকবার করেছি, আগেরটাতে করেছি, এই যে দেখ, এল ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখতেই পাচ্ছিস, এটা এল হলে এটা এল কস থিটা, তাহলে হাইটের চেঞ্জ কত হয়ে যাচ্ছে? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে দেখতো ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি,
তাহলে এইটুকুনি লেন্থ কত? L/2। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইটের যে চেঞ্জ সেটা কত হয়ে যাবে? L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। কারণ সেন্টার অফ গ্র্যাভিটি এখানে ছিল, তারপর এখানে লিফট হয়ে গেছে, তাহলে এদের মধ্যে যে হাইটের যে চেঞ্জ হবে যে সেটা কত হয়ে যাবে? L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ? দ্যাট ইজ mg ইন্টু L/2 ইন্টু 1 মাইনাস কস অফ থিটা। এই তো আরেকবার রিপিট করছি। কনসিডার এ রড অফ লেন্থ L, mass m, length of the rod is L, it is clamped at point A. Now the angular displaced is theta. What is the potential energy change or work done? তাহলে আমরা কি বলেছি? For uniformly distributed body, the weight is measured from the center of gravity. তাহলে নর্মালি যদি আমি অ্যাঙ্গেলে টিল্টিং করি, দেখ তার আগে এটাই দেখেছি, দেখতো কতটা হাইটের চেঞ্জ হয় রে, একটু আগে হিসেব করলাম, দেখতো L ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে ওখানে সেন্টার অফ গ্র্যাভিটির যে সিজির যে ডিফারেন্স হবে, শিফটিং হবে, সেটা কত রে? L এর জায়গায় জাস্ট L/2 চলে আসবে, বিকজ মিডল পয়েন্টটা হবে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন। দেখ এখানেও L/2 তে ছিল, এখানে L/2 তে গেছে, কিন্তু তাহলে পজিশন কতটা শিফট করবে? L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। দেন হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ? mg ইন্টু 1 বাই L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে জাস্ট এইচ এর জায়গায় এখানে L/2 হয়ে যাবে, কারণ ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এরকম অনেকভাবে দেখতে পারে যে এখানে দাঁড়িয়েছিল, এরম হেলে গেল, তাহলে কত হবে পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি কত হবে? একটা রড এরকম ক্ল্যাম্পিং করা ছিল, এইভাবে হেলে গেল, তাহলে তার ক্ষেত্রে আমরা ওয়েটের চেঞ্জটা দেখবো, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা দেখবো। তখন কিন্তু যে ওয়েটটা মেজার করব ফ্রম সিজি, তখন সিজি কতটা চেঞ্জ হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি কতটা চেঞ্জ হচ্ছে হাইট, তাহলে সেটাই কিন্তু অ্যাকচুয়াল হাইটের যে শিফটিং। কিচ্ছু অসুবিধা নেই। নর্মালি যখন টিল্টিং হচ্ছে, তাহলে নর্মাল হাইটের শিফটিং কত হয়? L ইন্টু 1 মাইনাস কস থিটা। যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি হয়, ফ্রম সিজি টু সিজি মেজার করি, তাহলে L এর জায়গায় হয়ে যাবে L/2, সোজা কথা। ক্লিয়ার তো? নেক্সট দেখ, এবার আমরা যে পার্টটা আসছি ওয়ার্ক পার এনার্জি, সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং কিন্তু প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফোর্স ডিস্ট্রিবিউশনে। তোরা জানিস গাড়ির শকার সাসপেনশনে স্প্রিং থাকে, ট্রেনের চাকার ওপরে দেখবি স্প্রিং থাকে, স্প্রিং সাসপেনশন থাকে, গাড়ির শকারে তো থাকেই। তাহলে দেখ, এই যে স্প্রিংয়ের যে পরপর যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো কিন্তু একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, দ্যাট ইজ কল্ড দ্য পিচ। হোয়েন নো টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স ইজ অ্যাপ্লাইড, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কয়েল ইজ কল্ড দ্য পিচ। কি বললাম? হোয়েন নো টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স ইজ অ্যাপ্লাইড, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কয়েল ইজ কল্ড দ্য পিচ। যখন কোনো টেনসাইল ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছিস না, পরপর কয়েলের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকেই হচ্ছে পিচ বলে। ঠিক আছে? আর এটা তো জানিস, এফ ফোর্স অ্যাপ্লাই করলে যদি ডিসপ্লেসমেন্ট এক্স হয়, তাহলে সেটা বোর্ডের বেসিক জায়গাতেই পড়েছিস, এফ ইকাল টু কে এক্স। অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড ইন এ স্প্রিং, সেটাও আমরা বোর্ডের ক্যালকুলেট করেছি, হাফ কে এক্স স্কোয়ার। তাই তো? কিন্তু স্প্রিংকে কতগুলো জিনিস দিয়ে স্পেসিফাই করা হয়, এক্সকিউজ মি, কী কী জিনিস দিয়ে? নাম্বার 1, একটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে একটু লিখে রাখবি, দ্য স্প্রিংস আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ওয়েজ। Springs are specified according to the following ways. Number 1 is springs constant. Number 2, pitch. কাকে বললাম? Distance between two consecutive coil when no tensile or compressive force is applied. Number 2 হচ্ছে pitch. Distance between two consecutive coil when no tensile or compressive force is applied. Number 3, material of the spring. Number 3, material of the spring.
and number 4 core diameter, CORE, মানে that is the outer diameter, এই যে ডায়ামিটারটা, কোর ডায়ামিটার। তাহলে এই চারটে জিনিস দিয়ে কিন্তু স্পেসিফাই করা হয়, কি কি ইনফরমেটিভ টাইপের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্টও বলতে পারিস। একটা হচ্ছে পিচ, when no tensile or compressive force is applied, the distance between two consecutive coil is called the pitch. Number 3, material of the spring, and number 4, the core diameter, that is the outer diameter. আর এইগুলো তো জানিস যে স্প্রিং এনার্জি, পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং আমরা বোর্ডেই করেছি, হাফ কে এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখ, ফর সিরিজ কম্বিনেশন অফ দ্য স্প্রিং, কোনটা সিরিজ কম্বিনেশন দেখতে পাচ্ছিস, এই নাম্বার 1 ডায়াগ্রামটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে যখন সিরিজ কম্বিনেশন থাকে মানে স্প্রিংগুলো দেখতো হেড টু হেড কানেক্টেড, এটা একটা, এটা একটা, এটা স্প্রিং কনস্ট্যান্ট K1, এটা স্প্রিং কনস্ট্যান্ট K2, এটার ডিসপ্লেসমেন্ট x1, এটার ডিসপ্লেসমেন্ট x2। তাহলে ইন সিরিজ কম্বিনেশন দেখতো ফোর্স কনস্ট্যান্ট, ফোর্সটা কনস্ট্যান্ট থাকে, কেন বলতো, এখানে যদি আমি এফ ফোর্স অ্যাপ্লাই করি, এখানে এফ ফোর্সই কাজ করবে। নাম্বার 2, টোটাল ডিসপ্লেসমেন্ট x ইকুয়াল টু x1 প্লাস x2, এটার ডিসপ্লেসমেন্ট প্লাস এটার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্প্রিং। নাম্বার 3, স্প্রিং কনস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, সেটা কত, K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, বোর্ডে আমরা বার করেছিলাম প্রুভ করে। ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট K1 K2 divided by K1 plus K2. And number 4, energy stored half equivalent spring constant, that is K1 K2 divided by K1 plus K2 into x square, that is x1 plus x2 tari whole square. This is the total energy stored in series combination. In series combination, তাহলে সিরিজ কম্বিনেশনে আমরা কি কি পেলাম, একটা পেলাম, দেখ একটা হচ্ছে ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে, দেখ ফোর্সটা কনস্ট্যান্ট, এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করলে এখানে এফ ফোর্স যাচ্ছে। টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা পেলাম এটা x ইকুয়াল টু x1 প্লাস x2, টোটাল স্প্রিং কনস্ট্যান্ট এটা পেলাম, বোর্ডেই আমরা প্রুভ করেছি K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, অ্যান্ড টোটাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বাই প্লাস টোটাল x1 প্লাস x2 তার এই হোল স্কোয়ার। এটা সিরিজ কম্বিনেশনে। দেখ ক্লিয়ার তো সবার নিশ্চয়ই। এই যে নাম্বার 2 ডায়াগ্রাম আর নাম্বার 3 ডায়াগ্রাম, এই দুটোই কিন্তু প্যারালাল কম্বিনেশন, নাম্বার 2 অ্যান্ড 3 ডায়াগ্রাম। আমি এটা ইরেজ করছি কারণ এখানেই বাকিটা ক্যালকুলেশন করব। আশা করি লেখা হয়ে গেছে তোদের। তাহলে দেখলাম নাম্বার 2 অ্যান্ড 3 ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য প্যারালাল কম্বিনেশন। এটাও প্যারালাল কম্বিনেশনের ডায়াগ্রাম, এটাও প্যারালাল কম্বিনেশনের ডায়াগ্রাম। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে রে, আমি যদি এখানে ফোর্সটা দিই, ফোর্সটা ডিভিশনস হয়ে যাবে, এখানে একটা F1 হলো, এটা একটা F2 হলো, এটা হচ্ছে F, কিন্তু ডিসপ্লেসমেন্টটা সেম হবে, এটা x1 এটা x2, এখানে ডিসপ্লেসমেন্ট রিমেন সেম। জেনারেলি গাড়ির শকার সাসপেন্সারে যেগুলো থাকে সেগুলো কিন্তু প্যারালাল কম্বিনেশনে থাকে, আদারওয়াইজ নাহলে কি হবে, একদিকটা বসে যাবে গাড়ির।
বা এটাও কিন্তু প্যারালাল কম্বিনেশনের ডায়াগ্রাম। এখানে দেখ তো, আমি যদি এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করি, force is divided into two part but the displacement remains same. তাহলে ওখানে কি ছিল, ফোর্সটা সেম ছিল, ডিসপ্লেসমেন্টটা অ্যাডিশন হয়ে যাচ্ছিল, এখানে কি ছিল হচ্ছে ফোর্সটা ডিভাইড হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টটা সেম থাকছে। তাহলে দেখ তো, যে কোনো একটা ডায়াগ্রাম আমি আঁকছি এখানে ধর, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা F1, এটা F2, এটা ডিসপ্লেসমেন্ট x1, এটা x2, তাহলে এখানে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x, স্প্রিং কনস্ট্যান্ট k1, এটা k2। তাহলে ইন প্যারালাল কম্বিনেশন তাহলে কোনটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট রিমেন কনস্ট্যান্ট, তাই না, এটা কনস্ট্যান্ট, ফোর্স ইজ ডিভাইডেড, নাম্বার 3 টোটাল স্প্রিং কনস্ট্যান্ট কত, k1 প্লাস k2, and total potential energy half k1 plus k2 into x square. This is the total potential energy. তাহলে জেনারেলি গাড়ি সকারে থাকে, কারণ ডিসপ্লেসমেন্ট আলাদা হলে গাড়ি একদিকটা বসে যাবে, আমরা প্যারালাল কম্বিনেশন ইউজ করি। তাহলে কি হচ্ছে এখানে, ডিসপ্লেসমেন্ট রিমেন সেম, এখানে ডিসপ্লেসমেন্ট রিমেন সেম বাট দ্য ফোর্স ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, অ্যান্ড টোটাল স্প্রিং কনস্ট্যান্ট কত হয়ে যাবে, k1 প্লাস k2, অ্যান্ড টোটাল পোটেনশিয়াল এনার্জি স্টোর কত হয়ে যাবে, এটা। ক্লিয়ার নিশ্চয়ই? এবার এই স্প্রিংয়ের অ্যাপ্লিকেশনে আমি যাব, সেখান থেকে যেগুলো কোশ্চেন্স আসে যেরকম টাইপের আমি দেখাচ্ছি, ওই অ্যাপ্লিকেশনগুলো হেল্প নিয়ে তোরা কিন্তু যে কোনো টাইপের এমসিকিউস তোরা সলভিং করতে পারবি। দেখে না একটু, ফার্স্ট একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। দেখ, সাপোজ এ ব্লক অফ মাস স্মল m is dropped excuse me, a block of mass small m is dropped into a spring of spring constant k, and x is the compression of the spring. এখান থেকে যে কোনো জিনিস বার করতে দেয়, নর্মালি যেটা বার করতে দেয় কম্প্রেশন অফ দ্য স্প্রিং, বা স্প্রিং কতটা কম্প্রেসড করলো, বা এক্স এর ভ্যালু দিয়ে দিল, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু বার করতে দিল। তো নর্মালি ম্যাক্সিমাম জিনিসের ক্ষেত্রেই কিন্তু কম্প্রেশনই বার করতে দিয়েছে। তাহলে দেখতো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ব্লক, তাহলে mg h প্লাস এক্স, কিন্তু তাহলে mg h না, কারণ দেখতো ব্লকটা যখনই স্প্রিংটাকে হিট করবে তখন কিন্তু দেখতো এই এক্স কম্প্রেসড হয়ে যাচ্ছে, তাহলে টোটাল হাইটের চেঞ্জ কত, h প্লাস এক্স। ঠিক আছে, খবরদার mgh করিস না, অপশনস কিন্তু mgh দিয়েও যেটা আসবে সেটা দিয়েও থাকবে, যাতে ট্যালি করে যায়। ওরা এরমভাবে অপশানসগুলোকে সেট করে যে কোনো এক্সামে, তুই যত রকমভাবে ভুল করতে পারিস তার প্রবাবিলিটি অনুযায়ী অপশানসগুলোকে দেয়া থাকে, যাতে তুই ভুলভাল করলেও অপশান ট্যালি করে যায়, টুক করে ব্লকিং করে দিস। যাই হোক, তাহলে এখানে তাহলে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কতটা হচ্ছে, mgh প্লাস এক্স, দ্যাট ইজ ইকাল টু দ্য এনার্জি কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দুটোকে ইকুয়েট করে দেবো, mgh প্লাস এক্স দ্যাট ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এক্সটা বার করতে যায় তা আমরা ক্যালকুলেট করতে পারবো, জেনারেলি এক্স খুব স্মল হয়, অপশানস দেখবি যদি দেখিস যে ফ্র্যাকশনে আসছে, এমনি মানে ডিজিটে থাকলে, মানে যদি গোটা জিনিস থাকে, যারা ধর 1.2 1.3, এই যদি 1 2 3 4 এরকম অপশানস থাকে, তাহলে তুই নর্মালি তুই সলভিং করতে পারিস। কিন্তু যদি দেখিস ফ্র্যাকশনে আসছে, নর্মালি সিধোআচারই অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু আমরা এসব করব না। অলওয়েজ চেক দ্য অপশান হুইচ ওয়ান ইজ কারেক্ট, অপশান চেকিং মেথড ইউজ করব। মানে এক্সের ভ্যালু যদি দিয়েছে, অপশানসগুলো যেগুলো আছে বাঁ দিকে ডান দিকে বসিয়ে দেখবি কোনটা ট্যালি করছে, অনেক তাড়াতাড়ি হবে, নাহলে অনেক ক্যালকুলেশন লেন্দি হয়ে যাবে। আমি যখন ক্লাস প্রোগ্রেস করবো দেখবি বিভিন্ন চ্যাপ্টার যখন পড়াবো দেখবো যে ক্যালকুলেশন কীভাবে শর্টকাট করতে হয় সেটাও তোদের শেখাবো।
কিছু কিছু ক্ষেত্রে দেখবি জাস্ট অর্ডার চেক করে অ্যান্সার দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে দেখবি ডিজিট চেক করে অ্যান্সার দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে দেখবি জাস্ট অর্ডার ডিজিট দুটোই যেখানে ভ্যারি করছে জাস্ট অর্ডার চেক করে অ্যান্সার দিয়ে দিলাম, দেখেই অ্যান্সার দিয়ে দিলাম কী হতে পারে। তো এই আইকিউবগুলো কাজে লাগাতে হবে তোদের ভালো র্যাঙ্কিংয়ের জন্য। ওকে, তাহলে আমি কি করছি দেখ, আরেকবার রিপিট করে দিচ্ছি এটাকে। না, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত, mgh প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে আমার যেটা রিকোয়ারমেন্ট আমি কিন্তু বার করতে পারবো। ওকে, নেক্সট আমি যাচ্ছি। দেখ, একটা স্প্রিং এখানে ওয়ালে হোল্ড করে আছে, একটা ব্লক এম মাসের ব্লককে তুই ভি ভেলোসিটিতে ছেড়ে দিলি, তাহলে স্প্রিংটা কতটা কম্প্রেসড হবে। দেখ, দুটো কন্ডিশন থাকতে পারে এখানে, সারফেসটা ফ্রিকশন লেস সারফেস আর একটা রাফ সারফেস, দু রকমভাবে আমি করে দিচ্ছি। তাহলে কি হলো একটু দেখে নে। ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ব্লক ইজ ভি, স্প্রিংকে হিট করলো, কম্প্রেশন অফ দ্য স্প্রিং ধর এক্স, স্প্রিং কনস্ট্যান্ট ধর কে। যদি ফ্রিকশন লেস সারফেস হয় তাহলে আমরা কি লিখতে পারি রে, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক দ্যাট ইজ ইকুয়াল টু দ্য স্প্রিং এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে আমার যেটা আননোন সেটা আমি বার করতে পারবো, এম ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, এখান থেকে যেটা আননোন। খুব যদি সিম্পল দেয়, তাই তো, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক দ্যাট ইজ দ্য স্প্রিং এনার্জি। যদি সারফেসের রাফনেস থাকে তাহলে কি দিয়ে দেবে তোকে, সঙ্গে সঙ্গে মিউ দিয়ে দেবে। যদি মিউ থাকে তাহলে কি হবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ব্লক অ্যান্ড সারফেস ইজ মিউ, ব্যাস। তার মানে তোকে কিন্তু এটাকে কনসিডার করতে হবে। তাহলে তখন কি করব না, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক সেটা কি হবে, কিছুটা ফ্রিকশনের এগেনস্টে ওয়ার্ক ডান করবে, সেটা কত, মিউ এমজি ইন্টু এক্স, যতটা স্প্রিং কম্প্রেসড হলো, প্লাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কি হলো, যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দেয় তাহলে আমরা কি লিখতে পারি না, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ মিউ এমজি ইন্টু এক্স প্লাস এনার্জি অফ দ্য স্প্রিং। আর যদি মিউ না দেয়া থাকে তাহলে নর্মাল একদম জাস্ট কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য স্প্রিং এনার্জি, সেটা একদমই নর্মাল। কিন্তু নর্মালি ম্যাক্সিমাম কিন্তু ফ্রিকশন দিয়েই থাকে, তাহলে আমরা সেটা তখন কি করব না, এক্সকিউজ মি, the kinetic energy of the block that is equal to the work done against the frictional force mu mg into distance কতটা স্প্রিং কম্প্রেসড হচ্ছে প্লাস হাফ কে এক্স স্কোয়ার। কেন এটা ধরলাম, যেহেতু ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন স্প্রিং অ্যান্ড ব্লকটা দেয়া নেই, যদি দেয়া থাকতো তাহলে সেই ডিস্টেন্সটাকেও কনসিডার করতে হতো আমাদের। এখানে কিন্তু ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন স্প্রিং অ্যান্ড ব্লকটা দেয়া নেই। যদি জিনিসটা এরকম থাকতো, একটু দেখে নেন, কারণ কোশ্চেন বিভিন্নভাবে ঘোরাতে পারে, আমাকে সবার জন্যই রেডি থাকতে হবে। দিস ইজ দ্য ব্লক of mass m moving with a velocity of v. Initial distance between the block and spring is s. K is the spring constant, x is the compression. তাহলে আমাকে কি করতে হবে না, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স, সেটা কত, মিউ এমজি ফোর্স ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিস্টেন্স কত, সেটা এস প্লাস এক্স, এক্সটা যে কম্প্রেসড হবে প্লাস স্প্রিং এনার্জি। যদি ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন ব্লক অ্যান্ড স্প্রিং দেয়া থাকে তাহলে আমরা কি করব না, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ মিউ এমজি দ্য ফ্রিকশনাল ফোর্স প্লাস ডিস্টেন্স কত, সেটা ইনিশিয়াল হচ্ছে এস প্লাস এক্স কম্প্রেসড হচ্ছে এস প্লাস এক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তিনটে কন্ডিশন হতে পারে এই অ্যাপ্লিকেশন নাম্বার 16-এ। ফার্স্ট কি না, কোনো ফ্রিকশনলেস সারফেস দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি ইকুয়াল টু স্প্রিং এনার্জি। সেকেন্ড কি, ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য স্প্রিং অ্যান্ড ব্লক ইজ নট গিভেন, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক that is equal to the work done against the frictional force plus spring energy.
থার্ড কন্ডিশন কি, ইফ দ্য ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য স্প্রিং অ্যান্ড ব্লক ইজ গিভেন, দ্যাট ইজ দ্য এস, তাহলে আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক, that is the work done against the frictional resistance, that is mu mg into distance, distance is s plus x compressed হয়েছে plus half k x square, এই তিনটে কন্ডিশন দিতে পারে। তাহলে তিনটে কন্ডিশনে আমরা ক্লিয়ার হয়ে গেল। যদি ইনিশিয়াল ডিস্টেন্স না দেওয়া থাকে তাহলে আমার এখানে, যদি ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য ব্লক অ্যান্ড স্প্রিং দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে এখানে। ক্লিয়ার? এই জায়গা থেকে কিন্তু একাধিক কোশ্চেন এসছে স্প্রিংয়ের, এই জায়গাটা যেটা আমি বললাম আগেরটার থেকেও এসছে, এটার থেকেও এসছে, তিনটে কন্ডিশনই কিন্তু এসছে। খুব ইজিভাবে এলে নাম্বার 1 মোটামুটি হার্ড লেভেলের এটা, আর আরেকটু বেশি হার্ড লেভেলের এলে তাহলে হচ্ছে ওটা। ক্লিয়ার সবার নিশ্চয়ই? নেক্সট আমি যাচ্ছি। দেখ, এটাও একটা ইম্পর্টেন্ট, প্রচণ্ড একটা অ্যাপ্লিকেশনস। ধর এইচ হাইটে একটা স্প্রিং আছে, এরকম একটা এইচ হাইটে এটা স্প্রিং আছে, spring is placed at a height of h, a block ball of mass m is connected at the end of the spring, আমি কি করলাম, স্প্রিংটাকে x compressed করলাম, করে ছেড়ে দিলাম, স্প্রিং কনস্ট্যান্ট k, তাহলে কি হবে রে, এই বলটা এরকম পড়বে। দ্যাট ওয়ান টাইপ অফ প্রজেক্টাইল মোশন, কিন্তু এটা রেঞ্জ, এটা হচ্ছে হাইট। তাহলে কি আছে এখানে, একটা স্প্রিং এর এন্ডে একটা ব্লককে তুই বা বলকে তুই কানেক্ট করে রেখেছিস, ইনিশিয়ালি হাত দিয়ে ধরে আছিস, হাইট অফ দ্য স্প্রিং ফ্রম দ্য গ্রাউন্ড is h, x is the compression of the spring, after compression the ball is released, তাহলে দেখ this is one type of projectile motion, this is the range and this is the height না। তাহলে এখানে দেখতেই পাচ্ছিস the spring energy, what is the spring energy, এখানে half kx square, that is the kinetic energy of the ball, or the velocity of the ball কত আসছে, kx square by m under root, this is the velocity of the ball after compression of the spring। ঠিক আছে, এরপর তো তোর প্রজেক্টাইল মোশন হয়ে যাবে পুরো। দেখ টাইম রিকোয়ার্ড টু হিট দ্য গ্রাউন্ড কত হয়ে যাবে, আমি যখন প্রজেক্টাইল পড়িয়েছিলাম তখন দেখেছিলিস যে টাইম রিকোয়ার্ড টু হিট দ্য গ্রাউন্ড, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, ওয়াই অ্যাক্সিস 0, তাহলে টাইম রিকোয়ার্ড টু হিট দ্য গ্রাউন্ড √2h/g, বিকজ দ্য ওয়াই কম্পোনেন্ট ইজ 0, অ্যান্ড দ্য রেঞ্জ, সেটাও তোরা প্রজেক্টাইলে দেখেছিলিস আমি যখন পড়েছিলাম, রেঞ্জ ইকুয়াল টু ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস ইন্টু টাইম। তাহলে এটা কত আসছে, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস kx স্কোয়ার বাই m ইন্টু টাইম, দ্যাট ইজ √2h/g, দিস ইজ দ্য রেঞ্জ। তাহলে কি পেলাম আরেকবার রিপিট করছি, a spring is situated at a height of h from the ground, initially a ball of mass m is connected at the end of the spring is compressed up to x length, তাহলে what is the final velocity of the ball after compression, what is the range and what is the time required to hit the ground। তাহলে এখানে দেখতেই পাচ্ছিস যে স্প্রিং এনার্জি কত আসছে রে, half kx square, that is equal to half mv square, so we can find the velocity of the spring after compression, তাই তো। and this is the type 2 projectile, আমি করেছিলাম কিন্তু টাইপ 2 projectile, অনেকগুলো টাইপের করেছিলাম, 6 রকম 7 রকম টাইপের প্রজেক্টাইল, ইনক্লাইন প্লেন, অ্যাঙ্গেল করে আপওয়ার্ড প্রজেকশন, ডাউনওয়ার্ড প্রজেকশন, ইনক্লাইন প্লেন আপওয়ার্ড প্রজেকশন, ইনক্লাইন প্লেন ডাউনওয়ার্ড প্রজেকশন, তার মধ্যে এটা টাইপ 1 বা টাইপ 2তে আমি করেছিলাম। তাহলে দেখতো টাইম রিকোয়ার্ড টু হিট দ্য গ্রাউন্ড কত, √2h/g, অ্যান্ড হোয়াট ইজ দ্য রেঞ্জ, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস ইন্টু টাইম। তাহলে এখানে টাইমটা বসিয়ে দিলাম, ভেলোসিটিটা পেয়ে গেছি, তাহলে এখানে পার করতে পারবো। তিনটে জিনিস থেকেই কিন্তু কোশ্চেন এসছে, ভেলোসিটি আফটার কম্প্রেশন বার করতে দেয়, টাইম রিকোয়ার্ড টু হিট দ্য গ্রাউন্ড বার করতে দেয়, হোয়াট ইজ দ্য রেঞ্জ, কত ডিস্টেন্সে হিট করবে সেটাও কিন্তু বার করতে দেয়। ক্লিয়ার? দেখ স্প্রিং এর লাস্ট টাইপ, দেখ এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনটা থিটা বলে দিয়েছে, হাইট অফ দ্য ইনক্লাইন প্লেন বলে দিয়েছে, দেখ তো এইচ, আমি
ধরে নিচ্ছি height of the inclined plane. Initial distance between the spring and the block is s. ব্লকটা এখানে কোলাইড করলো, আফটার কম্প্রেশন হচ্ছে x হলো, and k is the spring constant. Clear? তাহলে initially block is placed at the top of the inclined plane. Initial distance between the block and spring is s. তাই তো ইনিশিয়ালি ফ্রিকশনলেস সারফেস, জেনারেলি তোদের যতবার এসছে ফ্রিকশনলেস সারফেস দিয়ে এসছে, frictionless surface. K is the spring constant, theta is the angle of inclination. তাহলে what is the compression of the spring after hitting the block? এটা জেনারেলি বার করতে দেয়। তাহলে দেখতো এখানে হাইটের চেঞ্জটা আমরা বার করতে পারবো। আমি একটু ডায়াগ্রামটাকে আলাদা করে আঁকছি তোদের যাতে বুঝতে সুবিধে হয়। এফবিডিটা আঁকছি। ইনিশিয়াল ডিস্টেন্স কত আছে s, after hitting the spring this is the compression, তাই তো? তাহলে দেখতো ব্লকের ইনিশিয়াল পজিশনে আফটার হিটিং দ্য স্প্রিং ফাইনাল পজিশন হচ্ছে বি, তাহলে হাইটের চেঞ্জ কতটা হবে কি করে বার করব? এটা হচ্ছে হাইটের চেঞ্জ, এটা থিটা হলে দেখতো এটাও থিটা হবে, তাহলে এইচ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এস প্লাস এক্স সাইন থিটা। কেন? কম্প্রেস করার পরে এক্স ডিস্টেন্স আসছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে হাইট কত হয়ে যাবে চেঞ্জ এস প্লাস এক্স সাইন থিটা। তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ব্লক? mg h প্লাস sorry s. What is the potential energy of the block? mg s plus x sin theta, that is converted into the spring energy half kx square. এখান থেকে স্প্রিংটা কতটা কম্প্রেসড হচ্ছে আমি বার করতে পারবো। রিপিট করছি আরেকবার। ইনিশিয়াল পজিশন অফ দ্য ব্লক ইজ a, and initial distance between the block and the spring is s. After hitting the block the compression of the spring is x, spring constant is k. তাহলে দেখো ফাইনাল পজিশন আমি বি ধরেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ হাইট বিটুইন বি এ অ্যান্ড বি পয়েন্ট? এটা এস এটা এক্স, তাহলে কত হয়ে যাবে এস প্লাস এক্স সাইন থিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত mg s প্লাস এক্স সাইন থিটা, দ্যাট ইজ কনভার্টেড ইন্টু দ্য স্প্রিং এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখ আমি প্রথমে ওয়ার্ক ফর এনার্জির থিওরিটা করলাম, তার সঙ্গে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনস করলাম, তারপর স্প্রিংয়ে গেলাম, স্প্রিংয়ের অ্যাপ্লিকেশানে এলাম। এই যে এতগুলো টাইপের অ্যাপ্লিকেশান করলাম 18 নাম্বারস, তার সঙ্গে আরও এক্সাম্পল দিলাম। মোটামুটি তোদের চ্যাপ্টারটার কিন্তু নিট লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু যেই লেভেলে অনেকটা কভার করে গেল। এরপর আমি যে এটা করব সেটা হচ্ছে এমসিকিউ সলভিং কিছু করিয়ে দেবো। আশা করি তারপর তোরা কোনো কিছু জিনিস যে কোনো বই সলভিং করবি, যে কোনো মেটেরিয়াল সলভিং করবি, যে কোনো পিওয়াইকিউ সলভিং করবি, তাহলে কিন্তু আশা করি কোনো প্রবলেম আটকাবে না, যদি অ্যাপ্লিকেশানসগুলোকে ভালো করে তোরা অবজার্ভ করিস। অবজার্ভ করার পাশাপাশি তোদের কিন্তু যেগুলো ব্লকিং করলাম সেই ব্লকিংগুলোকে কিন্তু মনে রাখতে হবে, কারণ তোদের টাইম যদি বাঁচাতে হয় তাহলে ওই যে পার্টগুলো করে দিয়েছি আমি, যে সাব পার্টগুলো করে দিয়েছি, যে ফর্মুলাগুলো আমি করে দিয়েছি অ্যাপ্লিকেশানসে ক্যালকুলেশনের পাশাপাশি, তাহলে সেইগুলো দিয়েই কিন্তু তোরা কিন্তু অনেক টাইম তোরা সেভ করতে পারবি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।